অলস ছিলাম তো, এখনো অলস। তো ভাবতাম এটা বুঝি খুব সহজ একটা রাস্তা হবে আমার। যে লক্ষ্য নিয়ে আসলে এসেছিলেন সেটা কি পূরণ হয়েছে? সর্বকলার কঠিনতম কলা অভিনয় কলাটা যদি বলেন। মানে এটা কি শিল্প কি আসলে ক্যাপিটালিজমের খপ্পরে পড়ে গেছে? মানে আমরা অ্যাক্টররা ছোট বড় হতে পারি, কিন্তু কোনো চরিত্র তো ছোট না। অভিনয় শিল্পীদের যে সংঘ, তাদের এই ব্যাপারে স্ট্যান্ড কি? তো এরা তো মনে হচ্ছে ভিক্ষার একটা পাত্র। আমি এই সময়ের দর্শকের জন্য কাজটা করি না, সরি টু সে, এখানে আমি বললাম। আমি আজকে রেড কার্পেট উইথ জেরিতে আমাদের সঙ্গে এমন একজন অভিনেতা আছেন যিনি 2 দশকেরও বেশি সময় ধরে মঞ্চ, টেলিভিশন, চলচ্চিত্র ও ওটিটি মানে সব মাধ্যমে তার অভিনয়ের স্বাক্ষর রেখে যাচ্ছেন। অভিনয়ের প্রতি গভীর দায়বদ্ধতা, শিল্প ও ইন্ডাস্ট্রি নিয়ে স্পষ্ট অবস্থান এবং নীরব অধ্যবসায়ের গল্প নিয়ে আমাদের সঙ্গে আছেন অভিনয় শিল্পী শাহেদ আলী। ভাই কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও বেশ ভালো আছি। প্রথমে যেটা হলো যে আমি জানতে চাই যে এই মুহূর্তে আপনি আসলে কি কাজ করছেন বা কি নিয়ে ব্যস্ততা আছে হাতে? এই মুহূর্তে একটা ওটিটির কাজ করছি, একটা ওটিটি ফিল্ম, মানে ওয়েব ফিল্ম, এটার কাজ করছি। আর সামনে ফিল্ম হওয়ার কথা, কাজ মানে শুরু হবে সামনেই। আচ্ছা, এই যে মানে আপনারা যখন প্রথম দিক থেকে মঞ্চ তারপরে হলো যে টেলিভিশন শুরু করেছেন, এই মুহূর্তে যে ওটিটির যেই সময়টা চলছে, যদি এমনিতেই বলি আর কি ভাই, যে এর আগে যখন আপনারা কাজ করতেন একটা স্টাইল ছিল কাজ করার, তো এখন ওটিটি এবং হলো যে ওই টেলিভিশন বা মঞ্চের মাঝখানে যে পার্থক্য বলতে বলা হয়, আপনার কি মনে হবে যে মানে কোন ধরনের পার্থক্য আসলে এখানে কাজ করে মাধ্যমের ক্ষেত্রে? পার্থক্য আসলে একটা বাজেট, একটা ফ্যাক্টর। ওটিটির ক্ষেত্রে ধরেন নাটকের থেকে বাজেটটা ডিফারেন্ট, আর মঞ্চ তো আরও ডিফারেন্ট একটা মিডিয়াম। তো বাজেটটা বিষয় এবং বাজেট ডিলিংটাও বিষয়, যেভাবে করে ডিলটা করা হয় এবং প্রজেক্টগুলোকে যেভাবে ভিজুয়ালাইজ করার জন্য এফার্ট দেওয়া হয়, সেগুলোতে তো একটু ডিফারেন্স আছেই। আমরা যখন এই ইন্টারভিউ বা আপনার যে কোনো জায়গায় সাক্ষাৎকার দেওয়ার সময় শুনেছি আপনি অনেকবার হলো যে স্ট্রাগল বা মিডিয়ার একটা কঠিনতম রাস্তার কথা আপনি বলেছেন। আপনি যখন ছোটবেলায় হলো যে ভেবেছেন আপনি অভিনেতা হবেন, যখন থেকে আপনি ভেবে নিয়েছেন, তখন কি আপনার দূর থেকে এই পুরো ব্যাপারটাকে হলো যে মনে হতো যে এটা আসলে কঠিনতম হতে যাচ্ছে? না, এরকম মনে হতো না আসলে। আমি ভাবতাম যে আমি অলস ছিলাম তো, এখনো অলস। তো ভাবতাম এটা বুঝি খুব সহজ একটা রাস্তা হবে আমার নিজের জীবন চালানোর জন্য। এখান থেকে যেভাবে অর্থকড়ি আসবে বা যেভাবে ফেম টেম হবে, অল্প পরিশ্রমেই আমি অনেক বেশি অধিক মুনাফা পাবো, এরকম ভাবনা ছিল হয়তো। বাট বাস্তবতাটা ডিফারেন্ট তো। সেই বাস্তবতাটা কি এখন কি মনে হচ্ছে বাস্তবতা এত বছর কঠিনতম পরে? কলা, মানে এটা হচ্ছে সর্বকলার কঠিনতম কলা অভিনয় কলাটা যদি বলেন। যেখানে আসলে আমাদের একটা কথিত আছে সামাজিকভাবে যে অভিনয় বা এই ধরনের কাজগুলি হারাম কাজ, কিন্তু যেভাবে করে কাজটা করা হয় বা আমরা যেভাবে করে টাকাটা উপার্জন করে জীবন চালাই, এটা হালালের থেকেও বেশি হালাল। মানে এত পরিশ্রম সাধ্য কাজ, যারা বাইরে থেকে দেখেন তারা কখনো বুঝবেন না ভিতরে এখানে কি পরিমাণ শ্রম, কি পরিমাণ মনোযোগ, একাগ্রতা দেওয়া লাগে এক একজন মানুষকে। মানুষ সাথে ফিনিশড একটা প্রোডাক্ট দেখে বা হলো যে খুবই মানে ডেকোরেটেড পোস্ট প্রোডাকশনে গিয়ে তারপরে এডিট শেষ করে তাদের আসলে পর্দার পেছনে মানে অ্যাকশন বলার পরে এবং পোস্টে যাওয়ার আগ পর্যন্ত অভিনয় শিল্পীরা বা অন্যান্য ক্রুরা যে কিসের মধ্যে দিয়ে যায় কি কাজ করে, তাদের তো আসলে সেই ধারণাটা খুব কমই আছে। কিন্তু আরেকটা ব্যাপার সেটা হলো যে আপনি বলেছিলেন যে আপনার যখন শুরু করেছিলেন অভিনয়, তখন আপনি বলেছেন একটা লক্ষ্য আপনার ছিল, সেই লক্ষ্যটা আসলে ক্রমাগত হয়তো বদলেছে, আজকে না কালকে, কালকে না পরশু, এরকম করে বদলেছে। যে লক্ষ্য নিয়ে আসলে এসেছিলেন সেটা কি পূরণ হয়েছে? না, লক্ষ্য তো আসলে কিন্তু কি লক্ষ্যটা ছিল, মানে প্রথমে কি লক্ষ্য ছিল বা ক্রমাগত লক্ষ্যের মাঝখানে এক একটা স্টেজে কি ধরনের লক্ষ্য ছিল আপনার? আমি আর্টিস্ট হতে চেয়েছি প্রথম থেকেই। যে মানে জনপ্রিয়তা না বা অনেক স্টারডম না, এরকম বিষয়গুলো ছিল না। আমি আসলে শিল্পীটা হতে চেয়েছিলাম, এখনও চাই। কিন্তু হতে এসে, চেষ্টা করতে এসে দেখলাম এটা আসলে একটা চলমান প্রক্রিয়া এবং এটা হয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। একজন মানুষ আর্টিস্ট হয়েছে কিনা, সে শিল্পী হয়েছে কিনা, সেটা তার জীবদ্দশায় সে হয়তো কখনো নাও বুঝতে পারে। হয়তো কি, বেশিরভাগই বুঝতে পারেন না। ধরেন ঋত্বিক ঘটক কত বড় আর্টিস্ট ছিলেন, এটা উনি তার জীবদ্দশায় সে স্বীকৃতিই পাননি, কেউ জানেনই, মানে তার কাজগুলো দর্শকের সামনে আসেইনি। বা ভ্যান গগ কত বড় শিল্পী ছিলেন, এটা ওনার সময়ের কেউ তো দূরে থাক, উনি নিজেও জানতেন না। এখন আমরা হয়তো বা জানি বা বুঝি। তো এটা আসলে
পরের জেনারেশন বা তার পরের জেনারেশন শিল্পী কবরে চলে যাওয়ার পরে হয়তো বা রিয়েলাইজ করতে পারে যে এই লোকটা শিল্পী ছিল। মানে এটা কি শিল্প কি আসলে ক্যাপিটালিজমের খপ্পরে পড়ে গেছে? না, আমি কারণ মানুষজন যখন আর থাকছে না তখন গিয়ে তাদেরকে আসলে আমাদের ডিউ যেই পাওনা তাদের ক্রেডিট সেটা আমরা তখন তাদেরকে দিচ্ছি, এবং সেটা তো আসলে তার কোনো লাভ হচ্ছে না, তার ওই হয়তো আত্মতুষ্টিটাও সে পাচ্ছে না, তার ক্রেডিটটা ভ্যালিডেশন বা অ্যাকনলেজমেন্টটা সে হয়তো দেখে যেতেও পারলো না। কিন্তু পরবর্তীতে গিয়ে হলো যে এটাকে আসলে সবাই তো পুঁজি করে কিছু না কিছু করছে বা কোথাও না কোথাও আমরা দেখতে পাচ্ছি। তো শিল্প আসলে কি ক্যাপিটালিজমের খপ্পরে পড়ে এরকম হচ্ছে? শিল্পী আসলে কখনো লাভের জন্য কোনো কিছু করে না। শিল্পীর শিল্প চর্চাটার যে যাত্রাটা, মানে যে জার্নিটা থাকে সেটাই সে এনজয় করে। তো এখানে কে কোথায় লাভবান হচ্ছে সেটাও হয়তো খুব বিচার্য বিষয় না। আর যেটা বললেন যে মধ্যস্বত্বভোগীরা, এটা সব জায়গায় ছিল, সর্বকালেই ছিল, এটা থাকবে, এটাকে আসলে অগ্রাহ্য করার কোনো সুযোগ নেই। আপনি যে বললেন আপনি অভিনয় শিল্পী হতে চেয়েছেন, এবং এই যে জনপ্রিয়তা আর হলো যে শিল্পী সত্তা, এই জিনিসটা কি কোনোভাবে আলাদা? মানে এবং যদি আলাদা হয় সেটা আপনি কখন আসলে বুঝতে পারছেন? না, একজন শিল্পী জনপ্রিয় হতে পারেন অনেক, তিনি হয়তোবা জনপ্রিয়তার নিরিখে সেই পর্যায়ের ক্লাসিক একটা জায়গা হয়তোবা অ্যাচিভ নাও করতে পারেন। আবার অনেকের এক ধরনের তার এক ধরনের নিজস্ব স্বকীয়তার জায়গা থাকতে পারে, তার জনপ্রিয়তা নাও থাকতে পারে। এখন তো আসলে দুই জিনিস। মানে জনপ্রিয়তা হচ্ছে মানুষ যাকে পছন্দ করে, মানুষ যে জিনিসগুলো পছন্দ করে। ধরেন মানুষ পছন্দ করে বলেই তো আমি এখন সে রাস্তার মধ্যে নাচতে নেমে যাব না, বা মানুষ পছন্দ করে না বলে আমি যে কাজটা করছি সেটা বন্ধ করে দেব না। তো এটা ম্যান টু ম্যান ভ্যারি করে, এবং যারা জনপ্রিয়তার জন্য কাজ করেন আমি তাদেরকেও সাধুবাদ দিই, এটারও হয়তো প্রয়োজন আছে। আর শিল্পী তো সবাই হবে না, কেউ কেউ হয়তো বা হবেন, তাদেরকেও স্যালুট। খুবই ডিপ্লোম্যাটিক অ্যান্সার। আমি আমি কেন জানি এই মুহূর্তে তো কথা বললে অনেক বলা যায়, সেই কথাগুলো আমি বলবো, কিন্তু আপনি এতটা পথ আসলে এই ইন্ডাস্ট্রিতে হেঁটেছেন, এত কিছু দেখেছেন, এত অভিজ্ঞতা আপনার, আপনার পুরোনো দিনের ওই ঘটনাগুলো মনে আছে কিনা? আপনার হলো যে প্রথম আপনি যখন হলো, আমি আপনাদের সময় অডিশন কালচারটা কি কিরকম ছিল, এবং সেই প্রথম কোন জায়গায় হলো যে আপনি ফার্স্ট সাকসেসফুল যেবার হয়েছিলেন অভিনয়ে, সেই গল্পটা একটু শুনবো। সাকসেসফুল বলার বিষয়টা আসলে, সাকসেসফুল মানে হলো যে অ্যাটেম্প্ট টু, যে হলো আচ্ছা, যে আমি আচ্ছা আমি হ্যাঁ ওইটাই। প্রথম থিয়েটারে জয়েন করি, প্রাচ্যনাটে। জয়েন করার পরে একটা সময়ে তো এমনি এমনি যাওয়া হতো, মানে বসে থাকা হতো। তখন তো যে আমি অভিনয় জিনিসটা পারি এটা তো আশেপাশের লোকজনের জানার কথা না বা বোঝার কথা না, যেহেতু আমি প্রকাশ করিনি বা প্রচার করতাম না যে আমি অভিনয়টা করতে চাই বা করব। তো ঘটনাচক্রে একটা রিহার্সালে একজন শিল্পী অনুপস্থিত থাকেন, তখন তার হয়ে প্রক্সি দিতে দাঁড়াই। তখন হয়তো বা আশেপাশের লোকজন বুঝতে পারে যে না, এ তো অভিনয়টা পারে, যদি ওইভাবে বিচার করেন। প্রথম সাকসেস, যেটা আমি সাকসেস জিনিসটা যদিও আমার কাছে খুবই আপেক্ষিক, এটা মানে ম্যান টু ম্যান ভ্যারি করে কে জি। কীভাবে দেখছে। তো ওইভাবে নিজের অনেক দিনের প্রচেষ্টার জায়গা থেকে যদি বলেন, ওই রিহার্সাল রুমের মধ্যে প্রক্সি দেওয়াটা আমার প্রথম সাকসেস। এবং জানার কারণে হয়তো বা দেখা গেছে যে আবার পরবর্তী সময় অন্য কেউ অনুপস্থিত হলে আমাকে প্রক্সি দিতে দাঁড় করাচ্ছে। তো একটা সময় দেখা গেলো ওই নাটকের সমস্ত চরিত্রগুলো আমি কোনো না কোনো সময় কোনো না কোনোভাবে প্রক্সি দিচ্ছি। তারপরে কিছুদিনের পরেই একটা আমাদের দড়ির খেলা নামে একটা প্রোডাকশন, তো সেইখানে অন্য শিল্পীদের দিয়ে একটা চরিত্র চেষ্টা করা হয়, তারা ফেল করছিল এবং সময় কম ছিল। তো তখন ডিরেক্টর খুবই মানে অনিচ্ছাতেই আমাকে স্ক্রিপ্টটা দেন, এবং দেখা যায় যে ওই ক্যারেক্টারটা আমি সামহাও অনেক মানে ওনার মন মতো করে করার সুযোগ পাই। মানে আমার মনে হয়েছে যে উনি খুশি একটা টাইমে যে। তো সেটাও এক ধরনের সাকসেস যদি বিচার করেন, যে ওই চরিত্রটা করতে পেরে আমার প্রথম অভিনয়ের যে সুযোগটা দর্শকের সামনে সেটা ঘটে। এবং ঘটার মানে মজার ব্যাপারটা হচ্ছে যে সারা জীবন তো স্বপ্ন দেখেছি। যদি একজন অভিনেতার স্বপ্ন বলেন, যে যখন দর্শক হিসেবে থিয়েটার দেখতে যেতাম তখন ভাবতাম যে যদি কখনো ওই জায়গাটায় অভিনয় করতে পারি মঞ্চে। তো একটা সময় আমি অভিনয় করার অনেক পরে, আমি কয়েকটা শো যাওয়ার পরে হঠাৎ একদিন মনে পড়েছে, হ্যাঁ আমি না সারা জীবন স্বপ্ন দেখতাম যে আমি এই মঞ্চে অভিনয় করছি। আমি তো অভিনয় করা শুরু করে দিয়েছি, বাট আমার তো কোনো অনুভব হয়নি আলাদা করে, আমার তো কোনো ফিলিং হয়নি, যে এক্সট্রা কিছু ফিল হয়নি।
ওই মানে দড়ির খেলা ওইটা তখন ওইভাবে চললো। তারপরে যদি বলেন মঞ্চে অভিনয় করছি বিভিন্ন সময়ে বিভিন্ন চরিত্রে, কিন্তু টেলিভিশনে অভিনয় করার সুযোগ পাই না, কেউ ডাকে না। অভিনয় দেখে মঞ্চে, কিন্তু তারা কেউ আর অন্য মিডিয়ামে অভিনয়ের জন্য বলে না। হয়তো বাহবাই দিল, ভাব খুব ভালো করছো, খুব ভালো হয়েছে বা চমৎকার লাগছে, বাট অন্য জায়গায় অভিনয়ের সুযোগ পাচ্ছিলাম না অনেক দিনই। তো তখন পরবর্তী সময় আমি সহকারী পরিচালক হিসেবে কাজ করার শুরু করি। যেটার কারণ ছিল যে হয়তো বা ওনারা আমাকে চেনেন না, জানেন না, যদি কানেকশন বিল্ড আপ হয়, ভাবনাটা এরকম ছিল। কমিউনিকেশনটা ভালো থাকে যদি সবার ভালো, সাথে। হ্যাঁ, যদি মনে করে যে আমি যেভাবে অভিনয় করতে চাই সেটা মেজরিটির লোকজনই তো পাত্তা দেয় না, চিন্তা করে যে দরকার। কিন্তু ভাবলাম যে যদি এইটা করি তখন হয়তো আমাকে আর উড়িয়ে দিতে পারবে না, আমাকে কিছুটা গ্রাহ্য করতে হবে। তো ওই ভাবনা থেকে করা, সেটাও অনেক বছর চলে যায়, কোথাও ওইভাবে আর কেউ বলেও না, ডাকেও না। তো একটা নাটক, আমি তখন এটাতে সহকারী পরিচালক, হারানের নাজ্জামাই নাম, 2004 সালে। একজন আর্টিস্ট ফেল করে এবং একটা খুবই রিমোট একটা লোকেশনে শ্যুট হচ্ছিল, যে ফেল করে এবং শ্যুটটা আমাদের করতে হবে। অনেক বড় অ্যারেঞ্জমেন্ট ছিল, অনেক মানুষের ইনভলভমেন্ট ছিল, একটা পিরিয়ড পিস ছিল মানিক বন্দ্যোপাধ্যায়ের জি। হারানের নাজ্জামায়। তো যেটা তৎক্ষণাৎ করতে হবে, এবং অনেক বড় বড় আর্টিস্টরা ওখানে ছিলেন, নাজমা আনোয়ার ছিলেন, হুমায়ুন ফরিদি সাহেব ছিলেন, তারপরে ফজলুর রহমান বাবু ছিলেন, তানভিন সুইটি ছিলেন, সুমন আনোয়ার, শিহাব শাহিন, ওনারা অভিনয় করেছিলেন। তো ওই রকম একটা জায়গায় একটা চরিত্র, বেশ গুরুত্বপূর্ণ চরিত্র, জি। তো সে ফেল করাতে বাধ্য হয়ে কাউকে না পেয়ে বিভিন্নভাবে চেষ্টা করে তখন আমাকে কস্টিউম পরে দাঁড় করিয়ে দেওয়া হয়। তখন আমি করার সময় ফিল করি যে হ্যাঁ, আমি তো টেলিভিশনে অভিনয়টা করে ফেলেছি, আমি তো যেটা ভেবে এসেছি, যেটা চেষ্টা করে এসেছি, এত বছর ধরে। হ্যাঁ, এবং সিনেমা মনে হয় ভালোই করেছিলাম, কারণ ওই পরিচালক বলেছিলেন যে অভিনয়টা ভালো হচ্ছে। পরবর্তী সময় আমাদের এডিটর, যিনি আসলে খুবই চাঁচাছোলা এডিটর, সে অনেক বড় বড় অ্যাক্টরদের বকাবকি করতেন এডিট প্যানেলে বসে বসে, কিন্তু আমাকে সে বলছেন না, ভালো হয়েছে অভিনয়। তখন তারা যখন অনেকেই বলছেন, কিছু কিছু কোয়ার্টিস্টরাও বললেন, তখন মনে হলো বাহ, এটা তো মনে হয় হলো, মনে হয় একটু সাকসেস হলো, ভাবনা। তো তারপরে দেখা গেল যে অনেক দিনই আবার কোনো কাজ পাই না, কেউ ডাকে না, অন্যরা কেউ বলে না, আবার হয়তো অন্য একটা সময়ের পরে কেউ বলল। এভাবে করে টুকটাক করে অভিনয় করতে করতে 2010-এ প্রথম আমার সিনেমা রিলিজ হলো। 2010-এ, সেটাও ঘটনাচক্রের সিনেমাটায় কাজ করতে পারা, যে সাকসেসের গল্প বলছে এই জন্য যে আপনি যেহেতু জানতে চাইলেন যে মানে এটা খুব গ্র্যাজুয়ালি, মানে আমি বলবো যে স্টেডিলি এসেছে, মানে এমন না যে খুবই প্ল্যান করে হয়েছে, মানে আমি বলবো না যে খুবই মিরাকেলই ঘটেছে এমন না, বাট চেষ্টাটা করে লেগে থাকার কারণে হয়তোবা এক ধরনের সময়ে সময়ে যুক্ত হয়েছে এরকম প্রাপ্তিগুলো। সেগুলোকে যদি সাকসেস বলেন, হ্যাঁ, বলা যেতে পারে, কিন্তু আমি মনে করি যে ওই প্রক্রিয়াটা এখনও চলমান। এখনও আমি আসলে সেই চরিত্রগুলো খুঁজি যেটাতে আসলে নিজেকে সাকসেসফুল ভাবতে পারি। সবসময় পাই না, কখনো কখনো পাই, আরও কিছু স্বপ্ন দেখি হয়তো। যদি এই যে বললেন যে কখনো কখনো পান, এই পর্যন্ত যত কাজ করেছেন এর মাঝখানে যদি আমি বলি যে না, এই ক্যারেক্টারটা আমি আসলে করতে চেয়েছিলাম এবং আমি দুর্দান্ত করেছি, বা নিজের যে আত্মতৃপ্তি, কোন ক্যারেক্টারটার কথা বলবেন আপনি? না দেখেন, শিল্পীকে তার অভিনয় করা কোনো চরিত্র বেছে নিতে বললে তারা এরকম কেন না, হলো যে এটা আমার দ্বিধার আমার মধ্যে ক্ষেত্রে থাকে? ব্যাপারটা এরকম না। আমার ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে কি, ধরেন থিয়েটারে আমি যখন যেই স্ক্রিপ্টটা পড়তাম বা রিডিং হয় আমাদের স্ক্রিপ্ট রিডিং সেশনে, যেই চরিত্রটা সবচেয়ে ভালো লাগতো পড়তে, যে বেশিরভাগ ক্ষেত্রে আমি ওই চরিত্রটা পেয়েছি, বেশিরভাগ ক্ষেত্রে, এবং এখনো পর্যন্ত তাই ঘটে। যে এমন না যে কেউ আমার মনে হয় আপনি ম্যানিফেস্ট করেন ভাই, যে আমার মনে হয় আপনি ম্যানিফেস্ট করেন যে এটা চরিত্রটা কোনো, করতে চাই। আমি এটা কারোর সাথে শেয়ারও করি না। আমি খুবই অবাক হয়ে দেখেছি যে হ্যাঁ। একটা স্ক্রিপ্ট পড়তে গেলে হয় না যে কোথাও কোনো একটা চরিত্র মনে হয় যে ইস, এটা যদি আমি করতে পারতাম। তো বেশিরভাগ ক্ষেত্রে, অনেক ক্ষেত্রে হয়নি মানে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ওই চরিত্রগুলো আমি করেছি। তো এইভাবে আলাদা করে না বলাটা একটু কঠিন। আর আমার কাছে মনে হয়েছে, ধরেন আমি যে চরিত্রটা যখন করি সেটার এক সিকোয়েন্সেরও যদি অ্যাপিয়ারেন্স থাকে, বা পুরো নাটক জুড়ে বা পুরো ফিল্ম জুড়েও থাকে, আমার কাছে এটা সমান গুরুত্বপূর্ণ। মানে আমরা
অ্যাক্টররা ছোট বড় হতে পারি, কিন্তু কোনো চরিত্র তো ছোট না। তো আলাদাভাবে কোনো না, একটা পছন্দ চরিত্র থাকলে যে বাকিটা ছোট হয়ে যায় তা তো না, না, নয়। থাকে না যে এই চরিত্রটা আমার খুব কাছের, আমার মনের খুব কাছের, এই চরিত্রটা করার সময় আমার মানুষের সাইকোলজিক্যাল অনেক কিছুই থাকে যে না এটা আমি খুব কাছ থেকে আমি ফিল করতে পেরেছি। অভিনেতাদের তো সব চরিত্রই দেখতে হয়, চরিত্র চাকতে হয়। করতে গেলে কিন্তু ফিলিংটা জিনিসটা হয়। হ্যাঁ, ফিলিং জিনিসটা হয় কেন, যে যখন আপনি যে চরিত্রটা করছেন সেটা করতে যে আপনার নিজের মধ্যে কিন্তু পরিবর্তন হয়। ধরেন আমি একটা উকিল চরিত্র করছি, তো আমি যখন করতে গেলাম প্রথমবার, তখন আসলে ওই উকিলের অনেক আসপেক্ট যেগুলো আমি কখনো আগে ভাবিনি সেগুলো আবিষ্কার হয়, চিন্তা করিনি, মানুষ হিসেবে ভাবিনি, বা ওকে নিজের মধ্যে ধারণ করতে যে একটা সময় তো ফিল করতেই পারি যে নিজের মনোজগতে অনেক পরিবর্তন হয়ে যাচ্ছে। তো প্রতিটা চরিত্রের ক্ষেত্রেই হয় এমন বলবো না, অনেক চরিত্রের ক্ষেত্রে হয়। এইভাবে যদি বলেন, আমার থিয়েটার একটা চরিত্র আছে ইদানিং করেছে আমি, আনারকলি নাম চরিত্রটার, একটা হিজড়া ক্যারেক্টার, আগুন যাত্রা নামে আমাদের একটা প্রোডাকশন। তো এই চরিত্রটা করতে যে আমি আসলে এই হিজড়া সম্প্রদায়কে মানুষ হিসেবে আবিষ্কার করেছি, এবং আমার মনোজগতে আমার মনে হয়েছে যে আমার এতদিনের জীবনে আমি এই সম্প্রদায়টাকে নিয়ে কখনো চিন্তাই করিনি, কখনো তাদের মানবিক জায়গাটা আমি খোঁজার চেষ্টাই করিনি। তো আমার মনোজগতে প্রচুর পরিবর্তন হয়েছে, এবং আমাকে অন্যভাবে জীবনকে ইন্টারপ্রেট করতে সাহায্য করেছে। এবং এই চরিত্রটার প্রতি দুর্বলতা এটাই যে যখন আমি আবারও করতে যাই প্রতি শোতে, আমি নতুন করে ভিন্ন ভিন্ন আম, মানে মাত্রা, এই চরিত্রটার ভিন্ন ভিন্ন আসপেক্ট, বিভিন্ন বিভিন্ন আহ, মানবিক জায়গাগুলো আমি খুঁজে পাই। এটা ঘটে আর কি। আচ্ছা। শিল্পী যখন সে আসলে যা করতে চায়, সে যখন সেটা করতে পারে না, সেটা অভিনয় হোক বা যে কোনো ফর্ম অফ আর্ট হতে পারে, সেটা যদি সে না করতে পারে, মানে ওই মুহূর্তে আসলে তার সবচেয়ে বড় ভয়টা কি কাজ করে? যে মনোজাগতিক বা নিয়ে যেহেতু কথা বলছিলাম, তখন আসলে তার সবচেয়ে বড় ভয়টা আসলে কি কাজ করে? কি তাকে গ্রাস করে? যে মানে ঠিক আছে একটা কাজ করতে পারছি না নিয়মিত, একটা একটা হয়তো যারা রেগুলার কাজ করছে ফাইন্যান্সিয়াল একটা অ্যাসপেক্ট থাকে বা অনেকগুলো অ্যাসপেক্ট থাকে, সেগুলোর ভেতর দিয়ে যদি বলেন এটা আমার সবচেয়ে বড় ভয়, আমি চাই না এটা সত্যি হোক বা এটাতে আমি পৌঁছাই এই জায়গাটায়, তখন এরকম অনুভব হয়েছে বা ভেবেছেন হুম কখনো হুম এটা নিয়ে? হুম হুম বুঝছে। সবচেয়ে বড় ভয়টা কি স্যার? আমি আর অভিনয় করতে পারবো না, দাঁড়াতে পারবো না, এটা অনেক ভীতিকর বিষয় আমার জন্য। আমি শিল্পী হিসেবে, উম, অভিনেতা হিসেবে বলি, শিল্পী এখনো তো হতে পারিনি। তো হ্যাঁ, অভিনেতা হিসেবে এই ভয়টা আমার খুব হয় যে এটা খুব স্বাভাবিক। আমার থেকে অনেক বড় বড় মানুষকে দেখেছি আমি, বিশাল বিশাল অভিনেতাদেরকে দেখেছি আমি, যে এখন আর অভিনয় করতে পারেন না। তারা খুব সাধারণ জীবনযাপন করেন, এবং তাদের ডেডিকেশন, তাদের আত্মত্যাগ, বা ধরেন তাদের যে একাগ্রতা এই কাজটার প্রতি, কোনো অংশে অন্য অনেক ডেডিকেটেডদের তুলনায় কম না। আমি তো তাদের কাছে কিছুই না, কিন্তু দেখেছি তারা এখন আর কাজ করেন না। তো আমার এই ভয়টা হয় যে আমি হয়তোবা, হয়তোবা না, এটা খুব সার্টেন যে হবে, কখনো যদি বেঁচে থাকি সুস্থ দেহে, একটা সময় কাজটা করতে পারবো না। তো এটা আমার খুব ভয় লাগে যে আমি এই রকম বিষয়টা ফেস করতে চাই না আসলে, যে যদি এর আগে মৃত্যু হয় ভালো। আপনার কথা শুনে আমার দিলার জামান মার কথা মনে পড়ে গেল। উনিও বলছিলেন এই কাজে বসে যে উনি মৃত্যুর আগের দিন পর্যন্ত আসলে কাজ করতে চান। ওনার আসলে হ্যাঁ, চান, এটা যে কোনো শিল্পীই চান, কিন্তু না, সবচেয়ে বড় সমস্যা হচ্ছে শিল্পীর জন্য, যদি সে এক দীর্ঘ আয়ু পান, তার সবচেয়ে বড় প্রতিবন্ধকতা হচ্ছে তার জরা। তাকে যে সময়ের একটা পর্যায়ে যে জরাগ্রস্ত হতে হয়, এবং সে নিজের শরীরের উপর কন্ট্রোল থাকে না, তার মন এক ধরনের চায়, তার শরীর সাপোর্ট করে না, আবার ব্রেনকে যে জায়গায় নিয়ে কাজ করতে হয় ব্রেন সাপোর্ট করে না। এটা করে, এবং আমি আশেপাশের অনেক সিনিয়র শিল্পীদেরকে আমি দেখেছি যে তুখর তুখর শিল্পী, যে চরম ফ্লেক্সিবল শিল্পী, শরীর পুরো মঞ্চের উপরে দাপিয়ে বেড়াচ্ছে, নেচে বেড়াচ্ছে, ঝাঁপিয়ে বেড়াচ্ছে, ডিগবাজি খেয়ে বেড়াচ্ছে। এমন শিল্পীকেও দেখেছি যে চেয়ার থেকে উঠে এই 1 ফুট দূরে যাবে এইটুকুও তার অনেক কষ্ট হচ্ছে, পারছে না, উঠতে পারছে না, উঠলে বসতে পারছে না, বা এক জায়গা থেকে মুভ করে যেতে পারছেন না। এমন তুখর তুখর শিল্পীদেরকে আমি দেখেছি এই অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছেন তারা, মানে যান, যেতে হয়। হ্যাঁ, চাওয়া তো থাকেই। মানে আমি একটা সময় পর্যন্ত চাইতাম জীবনের শেষ দিন পর্যন্ত অভিনয় করতে, একটা সময় পর্যন্ত চাইতাম জীবনের মৃত্যুর আগ পর্যন্ত মঞ্চে মৃত্যু হোক, এরকম চাই। কিন্তু কিন্তু দেখেছি আমি যে
অনেক শিল্পী 50 বছর, 60 বছর, 70 বছর হয়ে গেছে, গায়ের জোরে জোর করে অভিনয় করছেন মঞ্চে। তার স্বপ্ন যেহেতু শেষ দিন পর্যন্ত অভিনয় করবেন, কিন্তু জিনিসটা দর্শকের কাছে অনেক খেলো হয়ে যাচ্ছে। দর্শক বুঝতে পারছে যে এই চরিত্রটার আর রিফ্লেক্স কাজ করছে না, এই চরিত্রটার স্পন্টিনিটি নাই, এই চরিত্রটা খুব মানে আপনি যখন কোনো কিছু জোর করে করবেন সেটা খুব আরোপিত হয়ে যাবে, মানে আপনার ন্যাচারালি হচ্ছে না বিষয়টা, তখন কিন্তু দর্শকের কাছে ধরা পড়ে। আমি ওই অবস্থাটা চাই না। আমি চাই না যে দর্শকের মনে করুক দর্শক এই অভিনেতারা ফাঁকি দিয়ে অভিনয় করছে, দর্শককে বোকা বানিয়ে অভিনয় করছে, এটা করতে চাই না। মানে নিজের যে স্বপ্ন, সেই স্বপ্নের সাথে আসলে সৎ থাকছে, সেই সততাটা আপনি আসলে মেনটেন করতে চান। কিন্তু যে এত কিছু, এই যে আমি প্রথমে যখন পরিচয় করাচ্ছিলাম, মানে ইন্ট্রো দিচ্ছিলাম, তখন বলছিলাম অধ্যবসায়ের কথা বলছিলাম, যে আপনার তো একটা লম্বা সময়, যে গল্প আপনি কাউচে বসেও বললেন, যে একটার পর একটা আপনি আসলে অনেকগুলো ধাপ পেরিয়ে অনেক অপেক্ষা করার পরে এটা হয়েছে। এর মাঝেই কখনো মনে হয়েছে যে ধ্যাত আর ভালো লাগছে না, ছেড়ে দেই, অন্য কিছু করি, মানে অভিনয়ের বাইরে? এটা নিজের মনে হয় না, পারিপার্শ্বিকতার একটা চাপ হ্যাঁ, কখনো ওটা কখনো তো আসে, থাকে। সেটা সামাজিক থাকে, পারিবারিক থাকতে পারে, অনেক ধরনের চাপ না, আমি থাকতে পারে। অভিনয়টা এখনো মানে অভিনয় ছাড়া অন্য কিছু করতে চাই না এখনো পর্যন্ত। এমন মানে আমি পারবো না, আমি আর অন্য কিছু করতে পারবো না, আমার সেই যোগ্যতা নেই। আমি নিজেকে মনে করি না যে, অনেকের অনেক ক্যাপাবিলিটি আছে, তারা অনেক এবল, বাট আমি না। বাট অনেক সময় হয় যে কাজকর্ম নাই, বাসায় বসে আছি দিনের পর দিন, হয়তো তখন আর্নিংয়ের এক্সট্রা অল্টারনেটিভ কোনো সোর্স নাই, তখন মনে হয় অনেকের চাপ থাকে যে এটা ছেড়ে দিয়ে অন্য কিছু করো, অন্য কিছু শুরু করা যাক বা কিছু। তো আমার মানে প্রচণ্ড হয় যে এই কাজটা তো যেভাবে আমি করি, অন্য কোনো কাজ তো এই ভালোবাসা দিয়ে আমি করতে পারবো না। আর আমি কোনো কাজ আসলে ভালোবাসা ছাড়া করার পক্ষপাতী না, কোনো কিছুই। যেখানে ভালোবাসা নেই সেখানে আসলে আপনি সংসারেরও টিকে না। পরিবার থেকে কখনো মানে এই ধরনের, হয়তো সরাসরি না বা যে কোনো ভাবে মনে হয়েছে যে আর কত, তাদের যে চাপটা কি ছিল এরকম? হ্যাঁ, সেটা তো ছিলই। প্রথম থেকেই ধরেন পরিবার কখনো চায়নি এই জায়গাটা, এই কাজটা করি। আমার বাবা নিজে যেহেতু অভিনয় করতেন, আমার বাবা এই জায়গার আসপেক্টগুলি জানতেন এবং উনি চাননি যে অনিশ্চিত জীবনে আসলে তার ছেলে জড়াক। সে প্রথম থেকে এক ধরনের তার প্রচেষ্টা ছিল যাতে না, প্রচেষ্টা বলবো যে তার ইচ্ছা ছিল যে দরকার নেই, এটা অন্য কিছু করি। অন্যান্য অনেক মানে যেটাকে বলে যে সমৃদ্ধশালী জায়গা আছে, সেগুলোতে নিজেকে ইনভলভ করি। বাট আমি যখন ডিটারমাইন্ড হয়েছি না আমি এটাই করবো, আবার আব্বা বাধা দেননি আমাকে কখনো। বাট বিভিন্ন সময়ে উনি চেয়েছেন যে সুযোগ থাকলে, কারণ এই শেষ জীবনের বা ধরেন স্ট্রাগল টাইমের, স্ট্রাগল অর্থে আর্টিস্টের তো সারা জীবনই তো স্ট্রাগল। সে স্ট্রাগল যে শুধু ফাইন্যান্সিয়াল বা অন্য না, ধরনের struggle না, হ্যাঁ, একটা হ্যাঁ, ওভারঅল অনেক কিছুরই স্ট্রাগল থাকে, নিজের সাথে নিজের দ্বন্দ্ব থাকে, দ্বন্দ্ব কত থাকে, কিছু হ্যাঁ, থাকে। অ্যাকসেপ্টেন্সের থাকে, হ্যাঁ, অ্যাচিভমেন্টের থাকে, অনেক ধরনের থাকে। কিন্তু সেটা মানে আমি বলবো যে ওই চাপগুলোকে আসলে ফাইট করে অ্যাভয়েড করতে হয়েছে। হয়নি যেমন না, হয় না যে এমনও না। আপনার লাইফ পার্টনার, তাকে হলো যে আমরা সবাই চিনি, দীপা খন্দকার আপা। আবার এই পরিবার তো একটা সময় যেটা হয়, আপনার একটা পরিবার ছিল, তারপর তো নিজের একটা পরিবার ক্রিয়েট হয়েছে। তো ওই জায়গা থেকে কখনো কি আপার কোনো রকম ভাবে ইয়ে ছিল যে হোয়াট এভার ইউ আর ডুইং, যে আচ্ছা ঠিক আছে, তোমার যা ভালোবাসে তুমি তাই করো, বা আপাকে কি বলেছিল যে অন্য কিছু করার চেষ্টা করার জন্য, বা থাকে না যে উম, না, একদম প্রথমত পূর্ণ সমর্থন ছিল আপার, না, যে আপনি আমি যেটা? যখন অভিনয় হ্যাঁ। করছি প্রফেশনালি, তার সাপোর্ট ছাড়া আমি করতে পারতাম না। এটা মানে একার পক্ষে করতে পারা সম্ভব না। একজন অভিনেতার জীবনে যদি প্রপার লাইফ পার্টনার না থাকে, ওইটা আসলে বোঝানো যাবে না কি জীবন। তো তার সমর্থন ছিল বলেই আসলে অভিনয়ের চেষ্টাটা করা গেছে। আমি মনে করি যে এটাতে অনেক বড় একটা সাপোর্ট বা সমর্থন শব্দটা অ্যাপ্রোপ্রিয়েট না এটার জন্য, যেটা সে করেছে। আবার কখনো কখনো তো অন্য কিছুর চেষ্টা করার জন্য কখনো কখনো বলেছে, যখন শুভাকাঙ্ক্ষীরা আসলে যেটা হয়তো চায় হ্যাঁ, যেভাবে। যেভাবে ধরেন এমনও হয়েছে কখনো 1 মাস বসে আছি বাসায়, আর আপনি আপনার যদি রেগুলার ইনকাম না থাকে, আপনার ওই 1 মাসের খরচ কে দেবে আপনাকে? আপনাকেই তো আর্ন করতে হবে। সো ওইরকম প্রেশারগুলো তো সময় তো সে তো বলতেই পারে, এটা খুব স্বাভাবিক যে অন্য কিছু ট্রাই করা যায় না বা কিছু হয় না। এরকম খুব বেশি সময় না, মাঝে মাঝে জীবনে তো এরকম আসেই সময়। আবার ঠিকও হয়ে যায়, আবার এক ধরনের প্রাচুর্যও থাকে।
তা তো এটাই বটেই, life। তা তো বটেই। তা সেটা সেই জন্য আসলে সমর্থন এখন আর কাপলদের আমি মাঝখানে এই আলোচনা তো হয় আসলে হ্যাঁ, কে কি করবে হ্যাঁ, না আর কি। সংসারের মধ্যে তো সে অভিনেত্রী দীপা খন্দকার না, সে না, তো সব তো পার্টনার স্ত্রী, দীপা সে খন্দকার। কারো মা, হ্যাঁ, সে কারো কারো মা। ভাবি, হ্যাঁ, এক্স্যাক্টলি। এবং পরিবারের কর্তা, সে পরিবারটা চালায়। তো তার রিয়েলিটি তখন ডিফারেন্ট। আর আমরা তো হয়তোবা বলতেই পারি যে অভিনেতা জীবন সবাই যেভাবে দেখে অনেক চাকচিক্যময়, আর আমরা অনেক ভালো কাজ করছি, অনেক টাকা পয়সা সব অনেক কিছু আছে, হ্যাঁ। গ্ল্যামারাস, অনেক কিন্তু গ্ল্যাম। আপনি খেয়াল করে দেখবেন যে এই ধরনের খুব কমফোর্টেবল অবস্থা একটা সার্টেন টাইমে খুব বেশি অ্যাক্টরের থাকে না। ওই টাইমটার পরে আবার অন্য কারো হয়, তাদেরও থাকে না। হুম। যুগ যুগ ধরে, আমি ধরেন দীর্ঘ সময়ের কথা বলছেন যেহেতু, আমি একটা দীর্ঘ সময় ধরে অনেক পপুলার অ্যাক্টরকে দেখেছি যারা এখন আর কাজ করেন না বা করতে পারেন না, কেউ নেয় না তাদেরকে। এটা রিয়েলিটি। আবার এমন অনেক নতুনকে আমি ধরেন দেখছি যারা দুদিন আগেও কেউ ছিল না, নোবডি ছিল, বাট এখন তারা অনেক মানে পাওয়ারফুল, তাদের সব দিক থেকেই তাদের অনেক এলিজিবিলিটি আছে। আবার ধরেন দুদিন পরে তাদেরও থাকবে না, এটাও রিয়েলিটি। তো এই টাইমের মধ্যে দিয়ে আমরা আসলে খুব নিজেদেরকে ইউনিক বা নিজেদেরকে খুব আসলে একজন মানে খুব ক্লাস কিছু দেখানোর অবকাশ কম। আমরা দেখার চেষ্টা করি, কিন্তু এটা সবাই বুঝে আসলে এটা কতটা মেকি কারো কারোর জন্য। সো যেই কারণে আমার বলতে আপত্তি নাই যে আমাকেও আসলে কাজ না করে বসে থাকতে হয় বাসায়, এমন টাইমও যায়। সবার মতোই হয়তো বা অন ক্যামেরা কেউ কম বেশি বলবে না। বা হ্যাঁ। এই যে নতুনদের কথা বলছিলাম, যে নতুন পাওয়ারফুল অভিনয় শিল্পী, তাদের কাছ থেকে হলো যে আমাদের ইন্ডাস্ট্রিতে কি হবে, আমাদের কালচারাল যে জায়গাটায় দাঁড়িয়ে সিনিয়র জুনিয়রদের, আসলে সিনিয়রদের সম্মান থাকে জুনিয়রদের। তো ইদানিং হলো যে বেশ এখানে কয়েকজন যে সেট বা নতুন যারা আছেন তাদের ম্যানার বা হলো যে এটিকেট যেটাকে আমরা বলি, সেটা হয়তো আউট অফ প্লেসেস সামটাইমস হয়ে যায় যে কোনো কারণে। আপনার কি সেটে বা কোনো কোথাও এই ধরনের কোনো অভিজ্ঞতা আছে কিনা, বা এই ব্যাপারে আপনার যদি কোনো ওপিনিয়ন থাকে যে তারা আসলে যখন আপনি দেখেন ওই লেন্সটা থেকে, আপনি এত লম্বা সময়ের অভিজ্ঞতার লেন্স থেকে যখন দেখেন যে এরকম মনে হয় না, হচ্ছে না, মানে এটা বোধহয় এরকম না হলেও পারতো, বা এটা একটু মানে পেশেন্স নাই ওদের মাঝখানে, বা ধৈর্য কম, বা এটা আর কি। না, আমি ব্যাপারটা এইভাবে দেখি না। আমি মনে করি কি, যখন ধরেন তাওয়া গরম থাকে তখন কিন্তু অনেকেই আসলে অনেক কিছুই ভাজতে চেষ্টা করে। পারিপার্শ্বিকতা একটা বিষয় তো। হুম। আপনাকে যদি এখন সবাই বস, ম্যাডাম করতে থাকে সেটে, আপনি আসার পরে যদি 4-5 জন লোক আপনার সাথে লেগে যায়, ইউ আর সামথিং, কেউ একজন, এটা যদি বুঝাতে থাকে, আপনি কাহাতক ধরেন আপনাকে কতটা স্বাভাবিক মানুষের মতো আচরণ করতে পারেন। সে শাকিব খান, আমি নামই বলছি, শাকিব খান যত বড় সুপারস্টার, তার পারিপার্শ্বিকতা কি তাকে অনেক বেশি সুপারস্টার বোঝায় না? হ্যাঁ, এটা তো আসলে রিয়েলিটি। তো এখন এইটা হবার পরে আপনি যে আচরণটা করছেন, এটা সে অন্য অ্যাক্টররা বা ধরেন একজন খিলিপান, একজন অভিনেতার নাম, সে তো যদি ভাবে যে আরে শাকিব খানকে সবাই করতেছে, আমারে করতেছে না, এরকম রিডিকুলাস। এই জন্য বলছি যে ধরেন সময়ে কারো কারো ডিমান্ড থাকবে, এটা অনেক বড় সত্য, এবং সেই ডিমান্ডটাও চিরকাল থাকবে না, এটাও সত্য। তো এখন আপনি কিভাবে ট্রিট করছেন, এই সময়টাকে কিভাবে আপনি ডিল করছেন, দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন। আমি বলবো না এটা এটিকেটের প্রবলেম, আমি বলবো না এটা অন্য ধরনের কোনো কিছু তাদের মধ্যে ধৈর্য কম বা সমস্যা, এটা আমি সমস্যা। বলবো না। হ্যাঁ, অনেককে আমি অনেক সম্ভাবনাময় দেখি, অনেককে অনেক ডিফারেন্টও দেখি আমি, যে তার তরিকাটা আলাদা। সে আসলে সকল তকমা পাওয়া স্টার হতে আসে নাই। আবার কেউ কেউ আছে 2 দিন পরে থাকবে না, কারণ 2 দিন আগেও কেউ কেউ ছিল কিন্তু এখন নাই, চেঞ্জ হয়ে গেছে। কিন্তু আপনি 5 বছর আগের যদি একটা বিনোদন পত্রিকা বার করেন, সে কাভার থেকে শুরু করে ভিতরে নিউজ টিউজ নিয়ে যাদেরকে দেখবেন, তাদের মধ্যে 1-2জনকে দেখবেন এখন আছে, বাকি সবাই কিন্তু নাই হয়ে গেছে। 10 বছর আগেরদের অবস্থা আরও করুন, তার 15 বছর 20 বছর আগের দেখবেন আপনি নাই। সো সেম জিনিসটাই গ্র্যাজুয়ালি সামনের দিকেও হবে। হ্যাঁ, যদি মনে করেন আপনি যে আপনি লম্বা রেসের ঘোড়া, আপনি দীর্ঘ সময় থাকার জন্য এসেছেন, কাজটা ঠিকঠাক মতো করার জন্য এসেছেন, আপনার হিসাবটা আলাদা হবে এবং সেটার রিফ্লেকশন আলাদাভাবে দেখাই যাবে, এটাই স্বাভাবিক। কিন্তু সেই তকমাটা না পেলে, বা এই যে ঘোড়দৌড়টা চলে আসলে এই রেসে, তো আসলে পার্টিসিপেট না করলে যারা কাজ দেয়, বা যে হয়তো দেখা যায় অনেক সময়
কিছু মানুষের যোগ্যতা থাকে, তারা কাজ করতে পারে, চায় করতে, কিন্তু দেখা যাচ্ছে যে লাইমলাইটে না আসলে, তকমাটা না পেলে তাদের ডাকটা আসে না। হ্যাঁ, এখন তারা হলো যে দেখা যায় তখন তাদের যোগ্যতা বা তাদের হলো যে শিল্পের যে ক্ষুধাটা ছিল ওটা চর্চা না করে তারা তখন দৌড়াতে হয় ইয়ের পেছনে, তার লাইমলাইটের পেছনে, যাতে সে আসলে সামনে আসতে পারে। আউট অফ সাইট আউট অফ মাইন্ড ব্যাপারটা না হয়ে যায়, এটা একটা ওয়ে অফ কমিউনিকেশন ফর দেম। তো সেই ক্ষেত্রে কি হলো যে আমরা ওই চর্চাটা বাদ দিয়ে, যে লম্বা রেসের ঘোড়া হতে এসেও কেউ যে ছিটকে পড়ে শুধু ওই তকমাটার, এই প্র্যাকটিসটা কি পীড়া দেয় মানে ইদানিংকালে এসে? গত যদি 7-8 বছর বা 10 বছরের লম্বাই ধরে নিলাম, এই সোশ্যাল মিডিয়া বা বাইরের সবকিছু মিলিয়ে, যে পাবলিক রিলেশন সবকিছু মিলিয়ে, না এটা কিন্তু গত 7-8 বছর ধরেই আছে এমন না, কিন্তু এটা যুগ যুগ ধরে আছে। আপনি বাংলাদেশ স্বাধীনতার আগে যদি যান, এখন তো এক্সপোজড অনেক, সোশ্যাল মিডিয়া অনেক হয়ে গেছে, যেটা সবাই দেখে। সোশ্যাল মিডিয়ার কারণে সবাই দেখতে পায়, সবাই জানতে পারে। বাট বিষয়টা হলো কি, তখনও কেউ কেউ শুধু টাকার জন্য কাজ করেছে, কেউ কেউ আসলে সম্মানের জন্য কাজ করেছে, কেউ কেউ নিজেকে টিকে রাখার জন্য, মানুষের মনে থাকার জন্য কাজ করেছে। এখনও তাই করছে যারা করছে। কেউ কেউ শুধু টাকার জন্য কাজ করছে, এবং কেউ কেউ শুধু টাকা দেওয়ার জন্য তাদেরকে কাজ করাচ্ছে। তো আপনি যখন কাউকে টাকা দেওয়ার জন্য কাজ করাবেন, ধরেন আপনার বাসার বুয়াটা বা আপনার ড্রাইভারকে, উইথ ডিউ রেসপেক্ট, তাদেরকে আপনি কিন্তু ওইভাবেই ট্রিট করবেন। সে কিন্তু অনেক ড্রাইভার অনেক গুরুত্বপূর্ণ মানুষ আপনার, তাকে আপনি একটা ভালো স্যালারি দিচ্ছেন, সে কিন্তু আসছে এবং আপনি তার গাড়িতে বার হচ্ছেন, ঘুরছেন ফিরছেন, কিন্তু ওই ড্রাইভারটা যখন একটা সময় বয়স হবে, তার আইসাইট যখন ডিস্টার্ব হবে, তার হাঁটু ঠিক মতো কাজ করবে না, তার একটা দুটো অ্যাক্সিডেন্ট হবে, তখন কিন্তু আপনি তাকে চেঞ্জ করে নেবেন। এটাই রিয়েলিটি, যে আমরা যেখান থেকে যেভাবে টাকা পাচ্ছি শুধু বা টাকার জন্য করছি, আমি যে এটা সারা জীবনই করতে পারবো ব্যাপারটা তা কিন্তু না। মানে আপনার সময়ের ঘোড়াটা না এমন একটা বিষয় যে আপনার সামনে দিয়ে যাবেই, মানে সবার সামনে দিয়েই যায়। আপনার সামনে দিয়ে যাচ্ছে, আপনি হয়তো ভাবছেন আপনার সামনে দিয়ে যাচ্ছে, আর কারোর সামনে দিয়ে যাচ্ছে না। মানে এটাই আমার হ্যাঁ, আমি পাচ্ছি, আমি একমাত্র পাচ্ছি মনে হয়। কিন্তু সামনে যে যখন ঘোড়াটা চলে গেল, তখন আপনি ধরেন ঘোড়াটার ঘোড়াটার রশিটা ধরলেন, ধরে ওর লাগামের উপরে বসে গেলেন টাইমিংটা আপনার হলো। তো আপনি যখন ছুটতে থাকলেন, আপনি বসে আছেন, মানে আপনি তখন সময়ের ঘোড়াটা আপনি অপারেট করছেন, আপনি চালাচ্ছেন, হাই হর্সে থাকে। আপনি তখন হাই হর্সে থাকছেন। কিন্তু দেখা গেল যে ঘোড়াটা সামহাও আপনার সামনে যাওয়ার সময় আপনাকে ওই ভাই ডাক দিল, হেই জেরি, আপনি একটু মোমেন্ট তাকালেন, কিন্তু ঘোড়াটা যাচ্ছে, তখন আপনি রাশটা ধরলেন, কিন্তু ওই যে একটু কনসেন্ট্রেশন আপনার ছুটে গেল, সেটার জন্য আপনি ঘোড়াটা লাগামে উঠতে পারলেন না। তখন কিন্তু ঘোড়া আপনাকে হ্যাচড়িয়ে টেনে নিয়ে চলে যাবে, আপনি আর কিন্তু ঘোড়ার কন্ট্রোলে থাকছেন না, ঘোড়া আপনাকে করছে। এবং আরেকটা বিষয় আছে যে আপনি আমি কথা বলছি, ঘোড়াটা যাচ্ছে, তা আপনি আমার প্রতি এতটাই মনোযোগ দিয়েছেন, ঘোড়াটা যাচ্ছে যে মোমেন্টে আপনি দেখলেন ঘোড়াটা আসতেছে, আপনি আমার কাছে মনোযোগ রাখবেন না, ঘোড়াটা ধরবেন, এই ডিসিশন আপনি ছুঁতে গেলেন, ঘোড়াটার রাশটা আপনার হাতে ছুঁয়ে চলে গেল, আর আমার সঙ্গে কনভারসেশনটা ওখানেই হয়ে গেল, এবং চলে গেল পর আপনার মনে হয় হায় হায় হায়, সময়ের ঘোড়াটা আমার হাতের ছোঁয়া দিয়ে চলে গেল, ধরতে পারলাম না। এই তিনটা ধরনের কিন্তু মানুষ আছে। মানে তো এখন আমি বলবো যে আমাদের আশেপাশে এই ধরনের মানুষটাই বেশি, যারা লাগামটা ধরেছে, উঠেছে টাইম মতো, তারা কন্ট্রোল করছে, যারা শুধু রশিটা ধরেছে তারা ওই ঘোড়ার হ্যাচড়ানিতে আছে, আর অনেকেই আছে, বেশিরভাগ লোক, তারা ওই ঘোড়াটা চলে গেলেও ধরতে পারলাম না, এই আফসোস নিয়ে আছে। তো এটা সবসময় থাকে, যুগে যুগেই থাকে। আমার মনে হয় বুঝাতে পারছি। আমি এত রূপক, মানে এত মেটাফরিক্যাল গল্প আমি বুঝতে পেরেছি, আমি নিশ্চিত আমার দর্শক আসলে ডিকোড করে দেবে। এটা এইটুকু কষ্ট আমাদের করা উচিত আসলে। কিন্তু এই যে বলছিলাম যে সময়ের ঘোড়া, এবং এটা তো আসলে তো সময়ের ঘোড়া বা এই রেসে কি আসলে আমাদের অভিনয় শিল্পী, না থাক এই প্রশ্নটা বাদ দিয়ে যদি আমি একটু সিম্পলিফাইড করি, যে অভিনয় শিল্পী আর তারকার মধ্যে পার্থক্য কি? মানে যে বলে এটা হলো স্টার, আর এটা হলো যে না এটা অভিনয় শিল্পী, এই দুটোর মধ্যে পার্থক্য কি? এই সময়ের রেসের পার্সপেক্টিভ থেকে যদি আমরা ভাবি, এই দুটোর মধ্যে পার্থক্য হলো যে শাহেদ আলী কিভাবে দেখেন অভিনয় শিল্পী? তারকা হচ্ছে দর্শক যে সিনেমার টিকিটটা কাটে তার জন্য বক্স অফিসে যায়, ওই শাকিব খানের সিনেমা টিকিট কাটে, দেখবো, ওর জন্য টাকা দিব, 500 টাকা, 1000 টাকা, 300 টাকা, 200 টাকা, যেখানে যে টিকিটের, তার জন্য সিনেমাটা দেখতে চায়। আর অভিনয় শিল্পী হচ্ছে ওই শাকিব খানের সিনেমার সেই জেরি, যাকে দেখে দর্শকের মনে হয় এই মেয়েটাকে,
ভালো করছে তো, দেখতে যায় শাকিব শাকিব খান খানকে, কিন্তু হলো যে আরেকজনকে হলো যে না যে চোখে অভিনয় লেগে আসে, শিল্পীটা হ্যাঁ, যাকে মনে খুঁজে লেগে। পায়। শাকিব খান বড় স্টার, যেটাকে বলে কোট আন কোট, তার কিছু হলো যে লেভেল আছে, যেমন মেগা স্টার, সুপারস্টার, এগুলোর বাইরে যদি আমরা বলি এই মুহূর্তের তারকা বানানোর পেছনে মার্কেটিং এর বা হলো যেটাকে আমরা পিআর বলি, সেটা হাত, সে কালো হাত হোক সাদা হাত হোক, সেটা আসলে কিরকম হচ্ছে এবং কতটা জরুরি। কারণ আমরা যদি আশেপাশে দেখি, সাবকন্টিনেন্টে বেশি দূর যাওয়া লাগবে না, আমাদের নেইবার কান্ট্রি ভারত কথাই যদি বলি, সেখানে কিন্তু যারা চরিত্র অভিনেতা, এমন নয় যে সবাই আসলে চরিত্র অভিনেতারা স্টার হতে পারছেন না, সেটা শুধু নায়ক নায়িকাই যে স্টার সেরকম না। আমাদের কিন্তু যদি আমরা, এমন অনেক নাম আছে যে নামগুলো নায়ক নায়িকার ক্যাটাগরি থেকে বের হয়ে শুধু অভিনেতা বা অভিনয় শিল্পী হিসেবে স্টার। তো সেই ক্ষেত্রে হলো যে মার্কেটিং এর বা পিআর এর যে ইনফ্লুয়েন্সটা এই মুহূর্তে তারকা বানানোর মেকানিজমে ঢুকেছে, সেটাকে আপনি কিভাবে দেখেন? যেটা কি দরকার, নাকি এটা আসলে না ঠিক আছে আমি অভিনয় করি, আমি অভিনয়টাই করতে চাই, এগুলা নিয়ে আমার মাথা ব্যথা নেই, এগুলো আমি। ব্যাপারটা এরকমও, মানে যার দরকার সে এই মেকানিজমে ঢুকবে, মার্কেটিং এর মেকানিজমই তো আসলে তারকা বানায় এটা। যার দরকার সে সেটা বুঝবে, কিন্তু হ্যাঁ, থাকে না এবং যে আমরা নেবে। ভিউয়ার হিসেবে জানা ঠিক আছে আমি এত ভালো একটা কাজ করলাম, হয়তো আমার একটু মার্কেটিং তো আমাদের পৃথিবীর মানে সবকিছুতেই থাকে, যে হ্যাঁ, কোনো আছে। বিজনেসেই, শোবিজ বিজনেস বাইরে যে কোনো। তো এটা কি দরকার কি না? কারণ আমি তো কাজটা কেন করি, অবশ্যই আপনি আপনার ভালোবেসে কাজটা করেন, শিল্পী সত্তাকে হলো যে ওই যোগান দিতে আপনি কাজটা করেন, কিন্তু এর বাইরে তো আপনি, এটাও তো সব প্রত্যেকটা শিল্পী চায়, মানে আমি জানি না যে মানুষ দেখুক, মানুষ জানুক, মানুষের জন্যই তো ওই ভ্যালু অ্যাকনোলেজমেন্টটা, এটা তো মানুষের ভালোবাসাটা তো ওইখান থেকেই আসে। তো তাদের কাছে পৌঁছাতে যদি আমার আরেকটু মানে এই ব্যাপারে নজর দেওয়া হয়, এটা কি খারাপ কিছু? না না, খারাপ কেন হবে? অবশ্যই মার্কেটিং অনেক ইম্পর্টেন্ট জিনিস। ফিল্মের ক্ষেত্রে তো মার্কেটিং খুবই গুরুত্বপূর্ণ। ব্যক্তিগত বিষয় আমি জানি না, একটা প্রোডাক্ট অনুযায়ী মার্কেটিং ছাড়াও তো প্রোডাক্টটা তো বেশি কনজিউমারের কাছে পৌঁছানো সম্ভব না। এবং আমাদের ভালো ভালো সিনেমাগুলির আমি বলবো সবচেয়ে বড় ডিমেরিটস হচ্ছে যে তারা প্রপারলি মার্কেটিং জিনিসটা বোঝে না, তারা করে না। যে কারণে অনেক ভালো সিনেমা আছে যেটা অনেক বেশি দর্শকের কাছে সিনেমা হলে পৌঁছায় না, হয়তো বা পরে ইউটিউবে গিয়ে দেখা যায় অনেক দর্শক দেখছে, ফ্রিতে দেখছে, তখন তারা ভাবে হ্যাঁ এই সিনেমাটা কেন আমি বড় পর্দায় দিতে দেখলাম না। যেমন অজ্ঞাতনামা নামে একটা সিনেমা আমি কাজ হ্যাঁ, করেছি, সেটা নিয়ে তোকে ভাই। অনেকে আমার কাছে বলেছে, কিন্তু বিকজ ওই যখন সিনেমা হলে রিলিজ করেছে তখন প্রযোজনা প্রতিষ্ঠান মার্কেটিংটার দিকে আসলে খুব বেশি মনোযোগ দেয়নি, যে কারণে অনেক বেশি দর্শক সিনেমা হলে দেখেনি। এটা অনেক ক্ষেত্রেই ঘটে। বাট আমি মনে করি যে একটা ভালো কাজ যদি প্রপারলি মার্কেটিং করা হয় তাহলে অনেক বেশি দর্শক সেটা দেখে এবং সেটা নিয়ে আসলে চর্চা করার সুযোগ থাকে, এবং চর্চা আরও বেশি দর্শক আনে। এই যে আমাদের যে শুটিং এর জন্য স্কেডিউল থাকে যে আচ্ছা এই দিন এই দিন আমরা শুট করব, কিন্তু বেশিরভাগ ইন্ডাস্ট্রিতে কিন্তু এই মার্কেটিং এর জন্য বা হলো যে এই ধরনের কাজের জন্য দর্শকের কাছে পৌঁছানোর জন্য কিন্তু একটা আলাদা ডেট থাকে, যে এই কয়টা দিন আমি মার্কেটিং এ করব, আমার এই প্ল্যান থাকবে, এই প্ল্যান থাকবে। তা আমাদের ইন্ডাস্ট্রিতে দেখা যায় যে আমাদের কাজ হলো যে আমরা সাপোজ ঈদের সিনেমা হোক বা যে কোনো সময়, আমরা 2-3 দিন আগেও আমরা অনিশ্চয়তার মধ্যে থাকি যে সিনেমাটা আদৌ আসতেছে কি আসতেছে না, হ্যাঁ হ্যাঁ গান 3 দিন বাকি আছে, গানটা এখনো আসলো না, অথবা দেখা যাচ্ছে একটা টিজার আসলো কিন্তু ফুল ট্রেলার ব্যাপারটা হলো যে এখনো দেখতে পেলো না। মানে একটা জায়গায় একজন অভিনয়ের শিল্পীর কাজ তার কাজটা করা ঠিকঠাক মতো, তারপরে হতো যে ডিরেক্টোরিয়াল মিডিয়া বা হলো যে পোস্টের অনেক যেগুলো থাকে, কিন্তু এটা কি হলো যে একটু হেলাফেলা না, যে এটা আসলে যেই উদ্দেশ্যে কাজটা করা, অভিনয় শিল্পী মনিটারি ভ্যালুর বাইরেও তো তার আরো অনেকগুলো ভ্যালুস থাকে একটা কাজ থেকে, আমার এক্সপেকটেশন থাকে। তো সেটা কি হলো যে শিল্পীর প্রতি বা শিল্পের প্রতি, শিল্পী বা শিল্প যাই হোক না কেন সবার প্রতি হলো যে দায়বদ্ধতার জায়গাটা যদি কারো থাকে, তাহলে এর ব্যাপারে আমাদের হেলাফেলা করা উচিত না, আমাদের আরেকটু হ্যাঁ, বোধহয়। অবশ্যই অবশ্যই অনেক বেশি গুরুত্ব দিয়ে করা উচিত, কিন্তু তার মানে আবার এইটাও না, আমি মনে করি না যে ও হ্যাঁ, মার্কেটিং বলতে আবার অনেকে আবার যেটা মানে ভাবে যে সেটাও আমি বলছি না, কিন্তু হ্যাঁ প্রপার চ্যানেলের কথাই মার্কেটিং, বলছি। মার্কেটিং বলতে এখন যেমন ভাবা হয় যে সিনেমা যখন রিলিজ হবে তারপরে সিনেমা হলে যে দর্শকদের সাথে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকা, কথা বলা, বা ছবির হয়ে বিভিন্ন হল ভিজিট, বা মাইক্রোফোন নিয়ে দাঁড়িয়ে কথা বলা, দর্শকের অনুভূতি জানা, আমি এটাও মার্কেটিং মনে করি না। যে মার্কেটিং মানে কি আমাকে অ্যাভেলেবেল পর্যায়ে যেতে হবে? আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভেই যদি বলি, রাজ্জাক সাহেবকে, শাবানা ম্যাডামকে তাদের সিনেমার জন্য কি হলে হলে দৌড়াইতে হয়েছে ছবি রিলিজের পরে? হয়নি কিন্তু। ববিতা তো ধরাছোঁয়ার বাইরের একজন মানুষ, সে তো কখনো পাবলিকলি যে আসেনি না। তো একজন ফিল্ম স্টার সে নিজেকে তার মতো করে রাখবে। আমির খান তো হলে ভিজিট করে বেড়ায় না, শাহরুখ খান
প্রশ্নই ওঠে না। তার মার্কেটিং মেথডটা ডিফারেন্ট, তার জন্য ইনোভেটিভ আইডিয়া বাইট করতে হবে যেভাবে করে দর্শককে সে ওটাই তো attract মার্কেটিং করবে। টিমের কাজ, ওটাই তো মার্কেটিং কিন্তু এর এখন কাজ। আমরা বুঝি যে একটা সিনেমার মার্কেটিং মানে হচ্ছে চ্যানেলে যাব, 4-5 মিনিট বলবো খুব ভালো সিনেমা, আসেন, ডিরেক্টরও আছে, সবাই আছে, দর্শকরা আসেন। আরে ভাই, আমাদের বলাতেই যদি দর্শক আসতো, দর্শককে এত বোকা যে আমি এসে একটা চ্যানেলের মধ্যে বলবো এবং দর্শক তার পকেটের টাকাটা দিয়ে সিনেমা হলে যে সিনেমা আমার নিজের প্রোডাক্ট তো আমার কাছে ভালো, আমি ভালোই বলবো। আমি ভালো বলবো, এটা আমার বলা দিয়ে তো কনভিন্স হবে না। আর কথায় তো মানুষের চিরা ভিজে না, দুধ জল লাগে চিরা ভিজতে। তুমি ওই দুধ জলটা ক্রিয়েট করো, তুমি খালি কথা দিয়ে ভিজাইতেছ সব কিছু, এটা তো প্রসেস না। আমি মনে করি এটা রং প্রসেস। হ্যাঁ, আরেকটা বিষয় একটু আগে আপনি বলছিলেন আমাদের পাশের দেশের বিষয় বলছিলেন, যে বিভিন্ন চরিত্র অভিনেতা যেটা বলছেন, আমি এই কথার একটু দ্বিমত আছে যে অভিনেতা সবাই। আমি ইচ্ছাকৃতভাবে চরিত্র অভিনেতাটা কথাটা ব্যবহার করছি কারণ আপনি প্রথম আলোতে এটা নিয়ে হলো যে একটা ইন্টারভিউ দিয়েছেন, আমি আগেই বলে রাখছি। আমি এটা পছন্দ মানে ব্যক্তিগতভাবে মনে করি। আমি ভেবেছি আপনি তখনই ধরবেন, তখন আপনি ধরেন নাই। ধরি নেই, মানে চরিত্রাভিনেতা বিষয়টা বলছেন যে হ্যাঁ, একজন অ্যাক্টর কিছু ক্যারেক্টার করেন, সবাই তো চরিত্র। হ্যাঁ আমরা সবাই চরিত্র অভিনেতা। যেই অ্যাক্টরদের কথা আপনি মেনশন করতে চাচ্ছেন, হয়তো বা পঙ্কজ ত্রিপাঠী বা জয়দীপ আহলওয়াত বা কে মেনন বা ধরেন নওয়াজুদ্দিন সিদ্দিকী, ইরফান খান, এদের কথাই তো বলতে হ্যাঁ। চেয়েছেন। তো বিষয় যেটা হচ্ছে যে পার্শ্ববর্তী দেশের কথাই বলছি, যে ওখানে এদেরকে কিন্তু আসলে মার্কেটিং টিম বা পিআর টিম বানায়নি, এদেরকে খুঁজে নিয়ে এসেছে বিশাল ভারদ্বাজ বা অনুরাগ কাশ্যপ বা অভিষেক ব্যানার্জি, হ্যাঁ, বা ধরেন সুধীর মিশ্রা, এই ধরনের ডিরেক্টররা যারা আসলে তথাকথিত সোকল্ড সুপারস্টারদের দিয়ে কাজ করাতে চায় নাই। তারা চেয়েছে যে তার গল্পটার সাথে যে চরিত্রটা যে অভিনেতারা যাবে প্রপারলি করতে হবে, তাকে দিয়ে করাবো, সে যখন ঠিকঠাক মতো করবে সেই ওইটার স্টার হয়ে যাবে। তো সেই জায়গার সেই মানসিকতা তো ডিরেক্টর নাই এখানে। না। আপনি মার্কেটিং দিয়ে ভরা দিবেন। হ্যাঁ, আমাদের এখানে ডিরেক্টররা হচ্ছে গিয়ে শুধুমাত্র অমুক ভাইয়ের সাথে আমার সম্পর্ক ভালো, অমুক আমার গ্রিপের লোক, অমুক কথা শুনবে, অমুক 5টা টাকা কম নিবে, আচ্ছা অমুকরে আমি 5বার বললে 5বার এসে করে দিয়ে যাবে, আমার অনুগত, এদের নিয়ে কাজ করে। চরিত্রটার জন্য কে অ্যাপ্রোপ্রিয়েট এটা ভেবে এখন বাংলাদেশের কোনো ডিরেক্টররা কাজ করে না, একসময় হয়তো বা করতেন, জয়রানরা এরা আমাদের দেশে এই মুহূর্তে এই যে 2026 সালে যে আজকের দিন আমি আপনাকে আড্ডা দিচ্ছি এখানে, এখন পর্যন্ত একটা প্রপার অডিশনিং চ্যানেল যেটা যেভাবে হয়, না। মানে পুরো একটা প্রপার যে ঠিক আছে এই চরিত্রটা আমার লিখেছি আমি, এরপরে হলো যেটা স্ক্রিপ্ট রিডিং করার আগে যেটা হলো যে দেখে লুক টেস্ট বা এনিথিং, বিশ্বের যতগুলো ইন্ডাস্ট্রির নাম আমরা মাথায় যে চোখ বন্ধ করলে এখন আসবে যে কোনো আর্টিস্ট, এদের বেশিরভাগ আর্টিস্টই কিন্তু হলো অডিশনের মাধ্যমে এসেছে, তাদেরকে প্রুভ করে এসেছে। এখন আপনি যদি আমাকে ওই প্ল্যাটফর্মটাই না দেন প্রুভ করার, তাহলে আমি তো এটাই করতে পারি যে ভাই আমাকে নেন, একটু একটা কাজ ক্যামেরার সামনে নিয়ে অ্যাকশন বলার পর আপনি দেখবেন আমি কেমন অভিনেতা। হ্যাঁ, তাহলে তো ওই যে ডিরেক্টরই চুজ করছে, এখানে তো আপনার পিআর টিমই কি করবে, আপনার মার্কেটিং টিমই কি করবে, আপনার প্রোডিউসারই। আমি মার্কেটিং এর ব্যাপারে ওটা কেন আমি বলছি জাস্ট বললাম, হ্যাঁ, এই জন্য বুঝতে বলছি যে পেরেছি ভাই। এদেরকে আমাদের এখানে মার্কেটিং টিম এসে আসলে রাতারাতি কাউকে স্টার বানাতে পারবে না। এরা বানানো প্রোডাক্টকে নিয়ে এনক্যাশ করতে পারবে, তাদের আরো ফায়দাকে আরো দ্বিগুণ করতে চেষ্টা করবে। কিন্তু যে নতুন অভিনেতা, নতুন অর্থে আমি বলছি যে তথাকথিত স্টার না, তাদেরকে দিয়ে অন্য ধরনের ইনোভেটিভ কাজ করানোর যে প্রচেষ্টাটা, সেইটা নেওয়ার মানসিকতা এখানকার, ওই যে যেহেতু ডিরেক্টর এবং এখানে টাইপ কাস্টের একটা ব্যাপার আছে, এই একটা ক্যারেক্টার করে যাচ্ছে তো এই আমার পছন্দের, এবং হলো যে আমি এই ধরনের গল্পই বানাই এবং সেই একই ধরনের ঘরানার একই জনরার কাজ সেই সেম মানুষটাই করবে কন্টিনিউয়াসলি। সাপোজ হলো যে XYZ সে দুর্দান্ত অভিনয় করছে একটা নাটকে, সেই নাটকটা খুব ভাইরাল হয়েছে, সাপোজ দেখা গেল সেই ইমোশন মানে হয়তো চরিত্র পাল্টাইছে, একটু সিকোয়েন্সগুলো পাল্টাইছে, কিন্তু সেই একই জনরা একই জায়গাতে সেই সেম অভিনেতাকে নিয়ে করানো হচ্ছে, কারণ ওইটার একটা হিট ইফেক্ট আছে। এই হিট যে ইফেক্টটা সেটা আসলে একটা লম্বা একটা জিনিস তৈরি করে, যে ঘুরে ফিরে একটা গোল 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 হয়ে সবাই এরকম ঘুরতে থাকে না। আর এই যে আমি যাদের কথা আপনি বললাম, ইরফান থেকে শুরু করে যাদের কথাই আমরা বলছিলাম পাশের দেশ ভারতের, এ ব্যাপারে শুধুমাত্র যে ডিরেক্টররা বা মিডিয়া তারা ব্যক্তিগতভাবে করে তা নয়। কিন্তু আমি কেন বলছি যে আমি প্রচুর ইনস্টাগ্রামে স্ক্রল করি, ইমরান সাহেব নেই আজকে বেশ অনেক বছর হয়ে গেছে। আমি এই যে গতকালকে আমি যখন ইনস্টাগ্রামের রিলস রিফ্রেশ করছিলাম, ইন্ডিয়ান অনেক চ্যানেল মানে হলো যে ফ্যান চ্যানেল, মানে ফ্যান অ্যাকাউন্ট, সেখান থেকে এখনো হলো যে শ্রীদেবীকে নিয়ে হলো যে কন্টিনিউয়াসলি দেখা যাচ্ছে যে হলো যে শ্রীদেবী তো এমনিতেও সুপারস্টার ছিল, বা ইরফান খানকে নিয়ে কন্টিনিউয়াসলি কিছু হয়ে যায়, নওয়াজুদ্দিন সিদ্দিকী, পঙ্কজ ত্রিপাঠী, এদের সবাইকে নিয়ে কিন্তু
কিছু না কিছু হয়ে যাচ্ছে, এবং প্রত্যেকটা কাজের হয়তো পুরো জিনিসটা পাইরেসি হচ্ছে না, বাট ছোট্ট একটা কাজ যেটা আসলে ইন্ট্রিক্ট করবে আমাকে এই কাজটা দেখার জন্য, হয়তো এমন একটা ডায়লগ ডেলিভারি, এমন একটা ফান কন্টেন্ট, এটা ছোট্ট একটা হইলো, এবং এটা হলো যে পুরো একটা ইন্ডাস্ট্রির ভাইবটা ওটা থাকা লাগে, দর্শকদের মাঝখানে ওই ভাইবটা থাকা লাগে, এবং তার বিনিময়ে হলো যে এটা দেওয়ার জন্য ডিরেক্টরিয়াল পুরো টিমটাকেও ওই ধরনের এফোর্টটা দিতে হয়, A to Z। মানে আমি কাজটা করলাম, এখন হলো যে আমি আচ্ছা অমুক চ্যানেলে গিয়ে আমি জেরির সঙ্গে একটা ইন্টারভিউ দেবো, অমুক জায়গায় গিয়ে একটা ইন্টারভিউ দেবো, এইটা একটা মার্কেটিং মেথডের অনেক পুরনো একটা ধারণা। কারণ এই সময় এসে 2026-এ যে সময়টা চলছে, দর্শকের কাছে তো খুবই হাতের মুঠোয়, আমার এদিক দিয়ে আমার অ্যামাজন প্রাইম, তো এদিক দিয়ে নেটফ্লিক্স, ওই দিক থেকে আমার HBO, তো এই দিক থেকে আমার হুলু, এর বাইরে হলো যে আমার মানে দেশের বাইরে আমি যদি ইংরেজি না দেখতে চাই, আমি বাংলা যদি দেখতে চাই, বাংলা কন্টেন্টের জন্য তো পাশের দেশের কতগুলো প্ল্যাটফর্ম আছে, এবং খুব নামমাত্র দিয়ে কিন্তু দেখা যায়, এবং পাইরেসি তো আছেই, সেগুলো তো বাদ দিলাম, এখন তো এখানে ওখানে। সেই জায়গা থেকে আমাদের কন্টেন্টের স্ট্রেংথের সাথে সাথে মানুষের কাছে পৌঁছানোর স্ট্রেংথটাতেও আমাদের কি মনোযোগ দেওয়া উচিত না? হ্যাঁ, অবশ্যই দেওয়া উচিত। এটা তো আসলে এখানে আমাদের এইরকম ইন্টারভিউ বলার বিষয় না, এটা তো কতটা অবস্থা হলে ইন্টারভিউতে আমরা এটা নিয়ে কথা বলতে, কারণ আমাদের একটা পডকাস্ট, আমরা তো আলোচনা করতেছি এটাই, যে আমি রিয়ালাইজেশনের বিষয়ের জন্য বলছি যে আমাদের এখানে আমরা প্রিয় ভাজনদের নিয়ে আমাদের ইয়েগুলো করতে চাই, যে কে আমার প্রিয়, কে আমার মানে কাছের মানুষ। এটা দেখে এবেল কবি বলেছেন স্বজন প্রীতি আর নেপোটিজমের কথা। হ্যাঁ, হ্যাঁ, এবং আমার কাজটার জন্য কাকে দরকার, এমনও আপনি দেখেছেন হয়তো, আমি জানি না, যে অনুরাগ কাশ্যপ আর মনোজ বাজপেয়ীর অনেক ইন্টারভিউর মধ্যে ওরা নিজেরা বলেছে ওদের কি পর্যায়ের মারামারি হয়, কি পর্যায়ের নিজেদের মধ্যে সম্পর্ক খারাপ, তারপরে যখন একে অপরের সাথে কাজ করে প্রয়োজনে কিন্তু তাকে নিয়েই কাজ করে। ব্যক্তিগতভাবে আমার বিরোধ থাকতেই পারে, কাউকে আমার অপছন্দ হতেই পারে, আমার মতো অনেকে ভালো নাই লাগতে পারে, কিন্তু দুইটা মানুষের আলাদা আলাদা পার্সপেক্টিভ, হয়তো দেখা গেল পিওভি থেকে মিললো না, হ্যাঁ, কিন্তু আমার কাজটার জায়গায় তো আমি অনেস্ট থাকছি না বলেই আমাদের আসলে যেই বিষয়গুলো আপনি বলছেন, আমাদের এই জিনিসগুলো ঘটছে, আমাদের কোটি কোটি টাকা ইনভেস্ট হচ্ছে কিন্তু কোনো আউটপুট থাকছে না, কোনো কিছু আমরা সাস্টেইন করছে না। তা আপনি নিজে যদি সৎ না হন, আপনি একটা সততার ভঙ্গি ধরে একটা ক্যাপ পরতে পারবেন, বা একটা জ্যাকেট পরতে পারবেন, একটা সানগ্লাস পরতে পারবেন, আপনার ভঙ্গি নিতে পারবেন, কিন্তু ভঙ্গি তো আসলে আপনাকে আপনার ইমেজ দাঁড় করাবে না। সেই ইমেজের জন্য হয়তো ভিউ হচ্ছে, কোটি কোটি লাখ লাখ ভিউ হচ্ছে, কিন্তু লং টার্ম ইম্প্যাক্ট আসলে কি ইন্ডাস্ট্রি আসলে কতটা দাঁড়াচ্ছে? কারণ একটা কন্টেন্ট আপনি দিচ্ছেন, মানে একটা কন্টেন্ট দিচ্ছেন না, দিন শেষে তো এটা ইন্ডাস্ট্রির একটা লেগাসি হলো যে টেনে নিয়ে যাচ্ছে, এবং সেখানে আপনার কন্ট্রিবিউশনটা কি, তাহলে ঠিক কতটা আপনার কন্ট্রিবিউশন? আমাদের তো যে কোনো ইন্ডাস্ট্রি নাই, আপনি আমাদের এখানে ইন্ডাস্ট্রি নাই, তো ইন্ডাস্ট্রি হতে যে ইয়েগুলো লাগবে, ক্রাইটেরিয়াগুলো কিছুই এখানে ফুলফিল হয় না। ইন্ডাস্ট্রি একটা প্রপার টাইম থাকবে, ইন্ডাস্ট্রি এইখান থেকে এইটার সময় শুরু হবে, এটার সময় শেষ হবে, আমাদের কোনো টাইম নেই। আপনি ভোর 6টার সময় আসবেন সেটে, রাত 3টার সময় 4টার সময় বার হবেন। কেন আপনাদের না হলো নিয়ম হয়েছিল আপনারা হলো যে 11টায় যাবেন না, কয়টায় যাবেন, 11টায় আবার বাড়ি ফিরবেন, না হলে হাউস বন্ধ করে দেবে, কি যেন নিয়ম হলো না? জানেন না যে শুধু কাগজে কলমে হয়? জানেন তো মনে হয় এরকম। ওটা হচ্ছে বড় বড় বিবৃতি দেয় আমাদের বড় বড় সংগঠনগুলো, অমুক থেকে অমুক হবে, এবং ওই নেতাদের যারা আছে, এই যে অ্যাক্টরস ইকুইটি বা গিল্ড একটা ব্যাপার আছে আপনার, মানে অভিনেতা বা অভিনয় শিল্পীদের যে সংঘ, তাদের এই ব্যাপারে স্ট্যান্ড কি? তারা ওই যে ডিরেক্টর গিল্ড আছে, প্রডিউসার গিল্ড আছে, এদের সাথে তো অনেক সুসম্পর্ক এদের প্রত্যেকেরই। এরা হচ্ছে যে এদের যে সদস্যরা ওদের যেন কিছু না বলে, কিছু উল্টাপাল্টা কথা যেন তাদেরকে না বলে, বা এগুলো নিয়ে নিয়ম নীতিগুলো নিয়ে কথা না বলে, তারা এরকম নিয়ম নীতি বিবৃতিতে দিবে, এবং ভিতরে ভিতরে ধরেন তাদের অমুকের সাথে মিটিং থাকবে, অমুকের সাথে বসা থাকবে, অমুকের ভালো কাজটা সে করবে, অমুকের এই দিক থেকে তাকে অফার দেওয়া হবে, বা এই কাজটা করে যান, তার সাথে ওটা মেনটেন করতে সুবিধা হবে। আমাদের তো আসলে শিল্পীদের ইউনিয়নই তো হয় শিল্পীদের স্বার্থটা দেখার জন্য, তাদের ওয়েলবিংটা দেখার জন্য। হ্যাঁ, শিল্পীদের স্বার্থ, ওই যে নেতাদের ব্যক্তিগত স্বার্থ। আমি আসলে কয়জনের সাথে, আমি ধরেন একটা সংগঠনের নেতা হলে আমি মিনিস্ট্রিতে যে বসতে পারবো, ব্যক্তি আমি তো কোনো সচিবের সাথে যে আমাকে পাত্তা দিবে না, আমি তো কোনো অফিসে যে অন্য কোনো ফ্যাসিলিটিস পাবো না, আমাকে তো দেখবেই না। কিন্তু আমি যখন বলবো যে আমি এরকম অমুক সংগঠনের আমি অমুক কার্যনির্বাহী সম্পাদক বা অমুক সম্পাদক, আমাকে অনেক গুরুত্ব দিয়ে বসাবে, তুই কাপ চা খাওয়াবে, একটা সময় বলবে ঠিক আছে আমার ছোটো ভাই একটা সিনেমা বানাইতেছে, আপনার কথা বলবো আমি তার কাছে, আপনি চান তো দেখা করেন। আমি চুপি চুপি সংগঠনের কইরা ফ্রি টাইমে যে তার সাথে একটু বসবো, মিটিং করবো, আমি ভাইয়া বলেন আপনি আপনার করবো, আমি অমুক সিনেমা করেছি, অনেক ফাটিয়ে দিয়েছি, আমাকে এবার ক্যারেক্টার দেন, আপনার সাথে করি কাজ, তার সাথে হবে তাদের ব্যক্তিগত ফায়দা। তাদের কয়েকজন ব্যক্তিগত ফায়দা যদি হয়, পরবর্তী নির্বাচনে তাদেরকে আবার আরো মজার ব্যাপার আছে, আমাদের
পদাধিকার বলে কিছু কিছু শিল্পী আছেন, সাংগঠনিক সমিতির বিভিন্ন আছেন যারা সার্টিফিকেশন বোর্ড এরকম এগুলোর সাথেও কিন্তু তারা জড়িত থাকেন। তারা করেন কি, যেই সিনেমায় সে কাজ করছে এবং তার যা প্রাপ্য টাকা তার থেকে বেশি টাকা দিয়ে দিছে, অন্যান্য ধরেন 5টা শিল্পী ওটাতে টাকা পায় নাই, কিছু পায় নাই, তারা তখন এই ছবিটাকে তাতে সার্টিফিকেশন দিয়ে দাও, তাদের দিয়ে দাও। কেন ভাই, এটা তো এরকম কমপ্লেন আছে, এ তো টাকা পায় নাই। না না না, এগুলি টাকা পায় না, আমার তো সংগঠনকে জানায় নাই, আমাকে তো বলা হয়নি, আমাকে তো বললে আমি করে দিতাম। ভাই আমি শিল্পী, আমার ইয়ের জন্য তোমার ক্লিয়ারিফিকেশন লাগবে? তুমি একজন শিল্পী, তুমি যেহেতু আসো ওইখানে, তোমাকে পদাধিকার বলে থাকার সুযোগ হয়েছে, তুমি বলবা ওইখানে যে ভাই আমার এই ভাইরা টাকা পায়নি, তাদেরকে ঠকানো হচ্ছে, সার্টিফিকেশন নেওয়ার জন্য আসা হচ্ছে, তাদেরকে হচ্ছে যখন তাকে তার যা রেমুনারেশন তার সাথে তার একটু বাড়তি কিছু দিয়ে দিল, সে তখন প্রযোজকের পক্ষে না না দিয়ে দাও, ওরা কে পাইছে না পাইছে কী যায় আসে। আমাদের বেশিরভাগই হচ্ছে আমরা যে কোনো রকমের অর্গানাইজেশন বা যে কোনো কোলাবোরেশনের মধ্যে থাকি নিজস্ব স্বার্থে, আমার ব্যক্তিগত অ্যাচিভমেন্ট কী হবে সেগুলির স্বার্থে। যে কারণে আমার মনে হয়েছে যে এইসব সংগঠন সব বাকওয়াস, এগুলি কোনো কাজে না। আমি সদস্য হিসাবে আছি, কিছু কিছু আছে, কিন্তু আমি কখনো এসব নেতাগিরি করতে চাই। আমি অভিনেতা হতে আসছি, অভিনেতা হবো, নেতা আবার কিসের? নেতা হইলেও তো সে নেতাটা নেতার মতো হইতো, মানে আসলে সে নেতা সে যদি তার যাদেরকে আসলে রক্ষা করা দরকার, স্বার্থ শব্দটা বললাম না, স্বার্থ আমি অন্য অর্থে বলছি, সেটা হলো যে ওয়েল বিইং। আমার যদি হলো অ্যাক্টরস ইকুইটি হয়, তাহলে আমি আমার অ্যাক্টরদের ওয়েল বিইং দেখবো না? আমার কাগজে কলমে যদি থাকে যে 6টা to 6টা কাজ করবে বা 11টা to 11টা কাজ করবে, তাহলে আমাকে 6টা, ঠিক আছে, একটা ডিমান্ড সিকোয়েন্সে যে আমার ভোরের সূর্যটা লাগবে, কথার কথা, সেটা আন্ডারস্ট্যান্ডেবল। কিন্তু যে কন্টিনিউয়াস আমাকে একদিনের মধ্যে নামাইতে হবে বা 8 দিনের মধ্যে নামাইতে হবে জিনিসটা, সেই প্রেসারে যখন একজন একটা মানুষ, এটা তো হেলদি না। 18 ঘন্টা কাজ করা, 16 ঘন্টা কাজ নামাও, তুমি তো একটা লাইটের ক্রুকে বা একটা ক্যামেরা ক্রুকে বা গাড়ির ড্রাইভারকে তাকে তো দিচ্ছ, তুমি ওভারটাইম দিচ্ছ, হ্যাঁ, নাইট বিল দিচ্ছ, আর্টিস্টের বেলা দিচ্ছ না কেন? আর্টিস্টের বেলা সেটা দেবে না। ইভেন তুমি যদি একটা দিনে তুমি প্যাক আপ করো, আজকে ধরেন একটা শুটের মধ্যে আমি আছি, কালকে ফোন করে বললো, আগের দিন ফোন করে বললো যে ভাইয়া কালকে শ্যুট হবে না, আমরা রাতের বেলা বললো যে করতে পারছি না। অন্য কাউকে তো বাদ দিতে পারবে না, সবাই তো টাকা নেবে, যে হাউস বুকিং দিছে তাকেও টাকা দিতে হবে, কিন্তু আর্টিস্টদের দরকার না। আর্টিস্টদের শিডিউল ইজিলি ফাঁসাই দেওয়া যায় আর কি, যে মানে আর্টিস্টদের কোনো এক্সট্রা কিছু লাগে না, আর্টিস্টদের যত পারা যায় কম দিতে পারলে আসলে থাকে আর কি, নিজের কাছে থেকে যায়। তো এইটার একটা কারণ কি হলো যে আমাদের আসলে এজেন্সি কালচার নাই, মানে আমাদের যে আর্টিস্টদের এজেন্ট নাই, যে আমাদের আর্টিস্টদের নিজেদের ম্যানেজার হয়ে উঠতে হয় আসলে। এই জিনিসপত্র, টাকা পয়সা, এইসব জিনিসপত্র ডিল করতে গিয়ে তারা আসলে দিন শেষে এগুলো ম্যাক্সিমাম সময় যেটা হয়, পেমেন্টটা আগে হয়ে যায়, দেখা যায় এত % আগে হয়ে যাচ্ছে, পরের পার্সেন্ট এত ওয়ার্কিং ডেজ এর মধ্যে পেয়ে যাচ্ছে। যখন একটা অ্যাডভান্স হয়ে যাচ্ছে, তখন তার এন্ডে থাকে না কাজটা হইলো কি হইলো না, তখন এটা প্রোডাকশন হাউসের এন্ডে গিয়ে থাকে যে কাজটা হইলো কি হইলো না, এটা আমাদের ব্যাপার, এই ক্ষতিটা আমাদের হয়েছে, এটা দায়ভার আমরা নেব। সে কিন্তু আসলেই কিন্তু তাই, লাইটের কাছ থেকে সে কিন্তু টাকা ফেরত দিতে পারবে না, লাইট গ্যাপারকে যে এক্সট্রাটা আগে থেকে দিছে এটা নিতে পারবে না, এবং পরেও দিতে হবে তাকে। হ্যাঁ, কারণ সে তার ডেটা তো ওখানে বুকড, এটা না দিলে সে অন্য কোথাও না কোথাও সে কাজটা করতো না। তাহলে মানে এটা ক্যান্সেল হওয়া মানে সে ওই কাজটাও পেলো না, এই কাজটাও পেলো না, তার মানে আর্টিস্টের সময়টাও গেল, টাকাটাও গেল। এক্স্যাক্টলি। এবং যে ধরেন এক্সট্রা এফর্টটা যা দিতে হচ্ছে, তার জন্য তার কোনো এক্সট্রা বেনিফিট নাই, পাবে না সে, উপরন্তু তার শারীরিকভাবে তার এক্সট্রা ক্ষতিটাও হবে। মানে সে দরকার হলে 18 ঘন্টা 20 ঘন্টা জেগে কাজ করবে। মানে আমরা কেন আসলে এফার্ট দিব? মানে যে কিছুর আশায় তো এফার্ট দেয় মানুষ, হ্যাঁ, আর তো কিছু না। আপনি এতক্ষণ ধরে আমার নিজেই হলো যে আমি মাঝে মধ্যে ভাবি, আমি একটা সময় টুকটাক অভিনয় করতে গেছিলাম, এবং আমার অনেক কিছু যে অসংগতি নিয়ে আমরা কথা বলছি, এগুলো আসলে আমি খুব কাছ থেকে দেখা, আমার বোঝা যাচ্ছে, যেটা বোঝা যাচ্ছে সেটা আমার খুব কাছ থেকে দেখা। এবং আমি যখন টুকটাক কথা বলতে চাইতাম, বলা হয়তো যে নতুন আসছে, নতুন থাকি, বা এই ধরনের ব্যাপার স্যাপার হয়তো, বুঝো এখনো বোঝার অনেক কিছু বাকি আছে, আপা দেখেন আরো বুঝেন। তো ওই যে বললাম, একটু আপনারা যারা অনেক অভিজ্ঞতা সম্পন্ন, আপনারা বললে এটা অভিজ্ঞতা শোনা যায়, আমরা যখন ছোটরা বলি বা আমি যদি বলি, তখন একটা ইচ্ছে পাকামো শোনা যায়। এই জন্য হলো যে তখন বলা বন্ধ করেছি, এখন শুনতে চাই বড়দের কাছ থেকে, বড়রা কি ভাবে। না, বলে কারা? যারা না মানে প্রপারলি বোঝে না, তারা একটা সময় কিন্তু বলে, কিন্তু বোঝার বিষয়টা অনেক বছর থাকলেই কিন্তু হয় না। কেউ অল্পে বুঝতে পারে, 2-3টা ভাত টিপলেই হাড়ি পুরো খবর
তা তো দক্ষতা থাকে। বটে। আর হলো যে যাদের একটা একটা পরিবেশ বা একটা সার্টেন লাইফস্টাইল বা জিনিসপত্র বা একটা দর্শন যখন থাকে, সে জানে সে কি চায়, সে জানে তার অধিকার কি, সে জানে কি হওয়া উচিত বা উচিত নেই, এই বিশ্বাস এবং নিজের দর্শনের প্রতি যে শ্রদ্ধা যখন কারো থাকে, সে অটোমেটিক কিন্তু বুঝতে পারে নিজের কোনটা প্রতি ঠিক হচ্ছে না। নিজের প্রতি সৎ থাকলে, হ্যাঁ ওইটাই, একদমই নিজের মধ্যে সৎ এবং শ্রদ্ধা থাকলে মানে Exactly. এটা তো হওয়ার কথা না, এটা কেন হচ্ছে, মানে যে প্রশ্নটা যখন আপনি করতে পারবেন না, তখন মনে হবে যে তাহলে তো আর কিছু রইলো না। ইভেন আপনি একটা স্ট্যাটাসও দিতে পারবেন না। আপনি দেখেন, আপনি যেটা ও আপনার আপনার এই realize- স্ট্যাটাস থেকে আমার মনে পড়ছে, আপনি একবার একটা স্ট্যাটাস মানে একবার বলছিলেন যে হলো সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট বানিয়ে টাকা আয় আর ভিক্ষাবৃত্তির মাঝখানে কোনো পার্থক্য নাই, হ্যাঁ, এই ধরনের জিনিস আপনি বলছিলেন। হ্যাঁ। এইটা প্রথমত হলো যে এই কঠোর অবস্থান কেন সেটা জানতে চাইবো, কিন্তু তারপর আমি প্রতিক্রিয়াটাও জানতে চাইবো, যে বলতেছিলেন যে প্রথমে প্রতিক্রিয়া হয়েছে, আমি আসলে আমার আশেপাশের অনেক মানুষের অন্যরকম চেহারা দেখে ফেললাম। আমি জানতাম না এটা, যে তাদের অনেকেই যে আসলে Content Facebook creator বা হ্যাঁ। এগুলার ইয়ের উপরে ডিপেন্ডেন্ট, আমি জানতাম না। এবং তাদের অনেকে আমাকে আনফ্রেন্ড করে দিল, ওকে কেউ আমাকে অনেক কিছু বোঝানোর চেষ্টা করলো বিষয়টা, এবং বেশিরভাগই আসলে আমার উপর ক্ষিপ্ত হয়ে গেলো, এই লোক বেশি বোঝে, এই লোক পাকনা বেশি। হ্যাঁ, এবং কেউ যারা আর কি এটা থেকে লাভবান অনেকে আছে, কাউকে বলে দিলে এটা নিয়ে কাজ করা যাবে না, এটা নিয়ে কাজ বন্ধ করে দাও। বিষয়টা কিছু না, মানে যেটা বলছেন আপনি তো একজনকে টার্গেট করে দেন নাই। হ্যাঁ, মজা হয়েছে যে আমি পরেরটা বললাম এই জন্য, এখন প্রথম যে প্রসঙ্গটা বললেন আপনি সেটা নিয়ে বলছি। আমি মনিটাইজ জিনিসটা বুঝতাম না, কি জিনিস, এটা কিভাবে হয়, কি আমার আইডিয়া ছিল না। তো আমাকে দীপা বলতেছে যে আমি মনিটাইজ করে দিচ্ছি, একদিন ইয়েতে আমার অ্যাকাউন্টও মনিটাইজ করে দিয়েছে। তো মনিটাইজ করার পরে আমি বলছি, কী লাভ হবে? বলে দেখবেন কি হবে এখন। তো আমি কয়েকদিন পরে দেখি যে আমার একটা ছবিতে 0.05 সেন্ট টাকা আসছে, একটা ভিডিওতে 0.10 সেন্ট আসছে। তো কয়েকদিন যাওয়ার পরে মোটামুটি যেদিন আমি স্ট্যাটাসটা দিছি, তার কিছুদিন আগে হয়েছে, এবং যেদিন স্ট্যাটাসটা দিছি সেদিন আমি দীপার সাথে বলতেছি যে এইরকম যে প্রত্যেকটা ইয়েতে এই 1 সেন্টও তো জমা হইতেছে না। তো এরা তো মনে হচ্ছে ভিক্ষার একটা পাত্র, যেমন 10 পয়সা 5 পয়সা করে দিয়ে যায়, ওইটা একসাথে হইলে পরে তখন একটা ইয়ে হয়। তো আমি ওই অনুভব থেকে জিনিসটা, আমি যে তাৎক্ষণিক রিয়েলাইজেশন, সেইটা আমি তো আসলে ফেসবুককে মনে করি আমার ব্যক্তিগত ডায়েরি। হ্যাঁ আমার মানে এই মোমেন্টে আমার মনের স্ট্যাটাসটা কি, হোয়াট ইজ মাই স্ট্যাটাস, দ্যাট শুড বি রিভিলড অন মাই স্ট্যাটাস, মানে ফেসবুক। হ্যাঁ এক্স্যাক্টলি, এটাই এভাবে করেই আমার সমস্ত স্ট্যাটাস দিয়ে থাকি। তো ওই তাৎক্ষণিকভাবে ওই অনুভবটা আসছে, আমি এটা দিছি। দেওয়ার পরে রিয়াকশনে আমি তো এই যে এটা সেন্টের কারণে একটা ফানি একটা ভাবনা থেকে যে আপনি পোস্টটা দিচ্ছেন, সেটা আসলে আপনার সহকর্মী যারা এটা করছে তারা আসলে খুব না, তারা তো তাদের রিয়াকশন আমি বুঝছি, হ্যাঁ এইরকম নাকি ব্যাপারটা। হ্যাঁ, আমার ভাবনাটা ছিল যে আমার মনে করেন তখন পর্যন্ত 20টা না 25টা মানে কন্টেন্টের ভিন্ন ভিন্ন সেন্ট আসতেছে, টোটাল মিলায় মনে আমার 2-3 সেন্ট হয়েছে। আমি কি এটা কি মনিটাইজেশন, কিসের জন্য এটা ইয়ে করতেছে, একটু একটু করে পড়তেছে, মনে হচ্ছে যে হ্যাঁ একদমই তো ভিক্ষার পাত্রে তো তাই হয়। এই মানে আমি বুঝলাম যে আপনার সমস্ত অনুভব আপনি সব সময় সবার সাথে কমিউনিকেট করতে পারবেন না। মানুষকে আসলে একটা ভাবনা বলে কি এক বিপদ, মানে সোশ্যাল মিডিয়া বলিয়ে যায় বলে, তাই না, যে কোনো একটা ভাবনা যে বলে একটু মনের সুখে যে নিজের ভাব প্রকাশ করবো, সেটার সাথে আবার বিশাল বড় একটা হলো মানে সংক্ষেপে হোক বা যাই হোক একটা এক্সপ্লেনেশন দিতে হবে, বর্ণনা দিতে হবে কেন আমি এটা ফিল করতেছি। এবং এই যে বলতেছিলাম যে প্রসঙ্গে, এই যে অভিনেতা হয়ে যখন অনেক কিছু রিয়েলাইজেশন লিখি, আমাকে 2-1 ডিরেক্টর একদিন মানে বলছে, 2-1 বার বলছে যে ভাই আপনি না এগুলো লিখেন না। আমি বলছি কেন? বলছেন অনেকে না এটা ভুল বুঝে, ভাবে যে আপনি আসলে একটু পাকনামি বেশি করতেছেন, আপনি বোঝেন বেশি, এটা ইয়ে করেন। ভাই আমি তো বুঝি বেশি, আপনার সাথে মানে বেশি মানে আমার সময়ের কারণে জিনিসটা আমি বুঝতে পারি। আমি তো অনেকগুলো সময় দিচ্ছি, আপনি নয় 2-3 বছর আসছেন এখানে কাজ করতেছেন। সে ডিরেক্টরটাকে আমি বলতেছি আপনি অল্প দিন আসছেন, কারণ আমার কোনো কথা আপনার গায়ে লাগতেছে মনে হচ্ছে, কিন্তু আমি তো এটা যেটা লিখতেছি সেটা আমার এখানে 28-29 বছর থাকার এক্সপিরিয়েন্স থেকে আমি লিখতেছি, যেটা আমি বুঝছি এই জায়গাটা যেভাবে দেখছি, আমি ওইখান থেকে বলতেছি। তো আপনি ভেবে নিচ্ছেন যে না, আপনাকে ধরেন 5 জন স্টার অনেক ইয়ে করে, আপনার হাতে 5টা হিরো আছে, তারা আপনাকে এত তোয়াজ করে চলে ইয়ে করেন, আর আমি একটা স্ট্যাটাসে মনে হলো আমার স্ট্যাটাসটা দেখে আপনাকে আমি উদ্দেশ্য করে লিখছি, আপনার এটা গায়ে লেগে গেল। আপনার তো ভাবনাটা এভাবে আসে না, যে সে তো তার রিয়েলাইজেশন লিখতেছে এবং তার থ্রু হিজ এক্সপিরিয়েন্স। মানে আমরা না ভাবি না যে
সে ওই যে বললেন না ক্যারেক্টার আর্টিস্ট, হ্যাঁ সামান্য একটা ক্যারেক্টার আর্টিস্ট এত ফটফট করবে কেন? সামান্য ক্যারেক্টার আর্টিস্ট, বিচারটা এরকম থাকে যে তো তুই তো ছুটকা মুটকা ক্যারেক্টার, তুই বেটা তো কত আজকে। কিন্তু বিষয়টা হচ্ছে ভাই ঘটনাচক্রে ভাই আমাকে কিছু কিছু ক্যারেক্টার করতে হচ্ছে, তার মানে এই না তো আমার লিবার্টি অফ এক্সপ্রেশন আমি বেঁচে দিচ্ছি এটার কাছে। মানে সেই ছুটকা মোটকা ক্যারেক্টার যদি জরুরি না হইতো, আমি যদি জরুরি অভিনেতাই না হইতাম, তাহলে তো সেটা ওই চরিত্রটা হলো যে গল্পে থাকতোই না। আবার আমি করছি যে মেনশন করছি আমি অ্যাক্টর ছোট হতে পারি, আমার কাছে আমার কোনো চরিত্র ছোট না, সেটা তোমার কাছে ছুটকা মুটকা হতে পারে। হ্যাঁ, আমি ওইটাই 100% অনেস্টি ওইটাই কোট আন কোট ওদের কাছে যদি এটা থাকে ছুটকা মুটকা, হ্যাঁ তাকে আমি বলছি, আমি বুঝতে পারছি কোটটা হলো যে আপনি আমি বলছেন ওই ক্যারেক্টারটাই 100% ডিভোশন দিয়ে করি, যে ওইটাই আমার জীবনে আমাকে হয়তো বা আমার নাতি নাতনির কাছে, আমার পরের জেনারেশন, যে জেনারেশনের জন্য আমি কাজটা করি, যাদের জন্য আমি কাজটা করি, আমি ভাই করি না এখানকার, তাহলে আমি ভিউয়ের জন্য দৌড়াইতাম। আমি এই সময়ের দর্শকের জন্য কাজটা করি না, সরি টু সে, এখানে আমি বললাম, আমি যে দর্শক এখন আমার আসে নেই, যে আনবর্ন অডিয়েন্স এখনো ওয়েট করছে, আমি তাদের জন্য করি। ওই ক্যারেক্টারই সে আমাকে মনে রাখবে, আমাকে বাঁচায় রাখবে। আমার কিছু যায় আসে না ভাই, আপনি আমাকে ভিউ দিলেন না, আপনি আমাকে টাকা দিলেন না, কোনো কিছু যায় আসে না। এই আপনার এই লম্বা সময়ের কথা ধরে মনে পড়ছে হুমায়ুন ফরিদি স্যারের সাথে আপনার কাজ হয়েছে। আলহামদুলিল্লাহ। তার কথা মনে পড়ে, তার ব্যাপারে যদি কিছু বলার থাকে। আমার সৌভাগ্য হয়নি ওনার সঙ্গে দেখা হওয়ার বা কাজ করার বা কোনো কিছুরই সৌভাগ্য হয়নি। ওই সময় আসলে শুরুই করিনি, যখন চলে গেছেন খুবই ছোট। যে আমরা এসে পরবর্তীতে যে এখন বলি যে এই মানুষটাকে দেখি নাই, মানে এটা কিন্তু অটোমেটিক আসছে, ইচ্ছাকৃতভাবে বলা না। হুমায়ুন ফরিদির সাথে হলো সারটা লেগে গেছে আমার অ্যাক্টিংয়ে, হলো যে আমাদেরকে দেখানো হয়তো, আমরা যখন একটু টুকটাক অভিনয় করার চেষ্টা করতাম আমি, তখন দেখানো হতো যে দেখো এইটার এক্সপ্রেশনটার মানে কি, বা এইটার এই ছোটো ছোটো স্লাইটেস্ট ডিটেলগুলো অভিনেতাদের কীভাবে কাজ করে। তো আপনি তো তার সাথে কাজ করেছেন, মানে মনে পড়ে তার কথা? হ্যাঁ, তার কথা তো মনে পড়েই, কারণ আমরা তো এখন সবাই দেখা যাচ্ছে অনেকেই, এটা একটা কারণ, মাঝখানে হলো যে চলচ্চিত্রে হলো যে অনেকে সালমান শাহর কথা বলতো, এটাকে এখন ব্যাপারটা হচ্ছে সবাই যখন বলে তখন মানুষ ভাবে যে অনেকে হয়তো ব্যবহার করছে বা নামটা ব্যবহার করছে। তো এর বাইরে গেলেও কিছু কিছু মানুষ সত্যি হলো যে যারা আসলে চলে গেছেন বা তাদেরকে আমরা দেখতে পাইনি, তাদের কাজ আমরা দেখি পরবর্তীতে, তারা না থাকলেও তাদের কাজ দেখে আমরা তাদেরকে মনে রাখি। যেটা আপনি একটু আগে বলছেন যে পরবর্তী প্রজন্মের জন্য, যেটা হলো যে হুমায়ুন ফরিদির পরবর্তী প্রজন্ম, যেমন আমি তাকে মনে রেখেছি। হ্যাঁ। তো আপনি কি এইভাবে আসলে ধরেন হুমায়ুন ফরিদিকে যেমন আমি যেভাবে মনে রেখেছি বা অন্যান্য যে আমার প্রজন্মের যারা মনে রেখেছে, আপনি এরকম ভাবে মনে থেকে যেতে চান মানুষের, যে আমি থাকি না থাকি আমার কীর্তি থেকে যাক, আমার কাজ থেকে যাক? ওনার সাথে তো শুধু তুলনা হবে না। না অবশ্যই না, মানে ওনা বড় ছোটর জন্য তুলনা না, ওনার কাছে আমি কিছুই না। উনি মানে একটা ছোট্ট জিনিস বলবো, যে যখন উনি চলে যান, ওনার মেয়ের জামাই সাবির, আমরা খুব ক্লোজ। তো সাবির আমরা উনি চলে যাওয়ার পরে যখন আমরা কথা বলছি, আমরা না নিজেরা নিয়েছিলাম একটা, নিজেদের মতো করে বলেছিলাম যে আমরা প্রতি বছর ওনাকে মনে করব, ওনার জন্মদিন মৃত্যুদিনে, কেউ কখনো কেউ ভাবুক আর না ভাবুক, আমরা মনে করব। দেখি আমাদের এই চেষ্টাটা কতজন মানুষ দেখে, নোটিস করে। এটা আমি বলতেছি 2012-র কথা, উনি তো 12-তে চলে গেলেন, তো আজকে তো 14 বছর। তো এখন না ওনার বার্থডেতে, 29 মে ওনার বার্থডে গেল, 13 ফেব্রুয়ারি ওনার ডেথ অ্যানিভার্সারি, আমাদের না দেওয়া লাগে না, মনে করা লাগে না। চারপাশ থেকে অসংখ্য মানুষ মনে করে, আর আমার মনে হয় যে ভাবতাম তখন বুঝি আমরা দুজনেই, কিন্তু এখন দেখতে পাই পুরো বাংলাদেশে অনেক মানুষ আছে তাকে ভালোবাসার, তাকে মনে করে, এটা অনেক ভালো লাগে। হ্যাঁ, আমরা যখন আসলে এই ধরনের কিংবদন্তি বা যাদেরকে লেজেন্ড বলে তাদের নিয়ে কথা বলি, এবং আমার খুব আফসোস হয় যে আমি আসলে এই মুহূর্তে হয়তো উপস্থাপনা করছি, বাট একটা ভালোবাসা তো ছিল অভিনয়ের প্রতি। আমার মনে হয় যে কিছু মানুষকে যদি আমি কাছ থেকে দেখতে পারতাম, থাকে না যে অনেকটা তাদেরকে তারা আমাকে নোটিস করার প্রয়োজন নেই, আমি যদি তাদেরকে দেখতে পারতাম তারা কাজ করছে, যে কাজের জন্য তাদেরকে আমরা আজকে মনে করি, মানে স্মরণ করি আর কি, সেটা তখন মনে হয়। আপনাকে কাছে পেয়ে জিজ্ঞেস করলাম, যেহেতু আপনি তার সাথে কাজ করেছেন, দেখেছেন তাকে, এটা হলো যে অনেকটা আমার আফসোসের জায়গা থেকে হলো, যেটা আমার জন্য রেড কার্পেট উইথ জেরির, শুধু জেরির জন্য। আচ্ছা, এইসব আমরা আজকে হলো যে ইন্ডাস্ট্রি এত কিছু নিয়ে কথা বললাম, ইন্ডাস্ট্রির কথা আপনি বলেছেন, যদিও ইন্ডাস্ট্রি নেই, কিন্তু হলো যে যদি যেটা আছে সেটাকে যদি আমরা ইন্ডাস্ট্রি ধরেও নেই, সেখানে তো কিছু মানুষ কাজ করে, এটা প্রফেশন। সেই প্রফেশনের জায়গা থেকে কথিত ব্যাপার আছে যে শিল্পী বা অভিনয় শিল্পী
এটা রিসেন্ট ডেজের কারণেই হয়তো, যে তাদের সাথে রাজনীতির যে সম্পৃক্ততা। শিল্পী যদি আসলে রাজনীতি কিন্তু সামগ্রিকভাবে অনেক বড় শব্দ, এটা যে শুধুমাত্র দেশের একটা পার্লামেন্টারিয়ার ব্যাপারটা এরকম না, স্ট্যান্ড থেকেও তারা রাজনীতি করতে পারে, কিন্তু আমি এক্স্যাক্টলি ওই রাজনীতিটাই মিন করছি। তো শিল্পীর রাজনৈতিক সম্পৃক্ততাকে আপনি কিভাবে দেখেন? ইন দিস থার্ড ওয়ার্ল্ড পলিটিক্স ইজ দ্য রুট অফ এভরি করাপশন। আমি এভাবে দেখি, সারা জীবন দেখে আসছি। আমি কখনো কোনো পলিটিক্যাল দলের সাথে সম্পৃক্ত থাকিনি। আমার রাজনৈতিক দর্শন থাকতে পারে, কিন্তু আমি এটা বিশ্বাস করে আসছি, পাওয়ারে যারা থাকে, পাওয়ার পলিটিক্স যারা করে, তারা প্রত্যেকে করাপশনের জন্য করে। একজন মানুষ রাজনীতিবিদ হতে চান, সে চান আসলে পাওয়ার, এবং পাওয়ার মাধ্যমে তার টাকা, এবং ওই পাওয়ার দিয়ে অন্যায়। আপনি যদি শুধুমাত্র অন্যায় করতে চান, তখন আপনার পলিটিক্যাল পাওয়ারটা দরকার। আদারওয়াইজ বাকি সব কিছু আপনি ভালোবাসা দিয়ে অর্জন করতে পারবেন। এটার জন্য পাওয়ার লাগে না। আপনার ভালোবাসতে পারলে আপনি আপনার জন্য যতটুকু যা দরকার আপনি পেয়ে যাবেন। এটা আমার বিশ্বাস, আমার বিশ্বাসটুকু আমি বললাম। আমি সেই বিশ্বাস অনুযায়ী হলো যে আপনি মনে করেন যে যেহেতু ভালোবাসা দিয়ে অর্জন করা যায়, তাহলে হলো যে পাওয়ার প্র্যাকটিসটা তো দেওয়া যাওয়ার দরকার নেই, শিল্পীদের এখানে আসলে যাব না। এবং আমি সবসময় বলি, আমাকে ধরেন যখনই কোনো আমাদের অভিনেতা সংগঠন থেকে কোনো রকমের নির্বাচনের সময় কোনো পদ পদবীর জন্য বলা হয়েছে, বিভিন্ন সময় বলা হয়েছে, আমি বলেছি ভাই আমি নেতা হতে চাই না, আমি অভিনেতা হতে চাই। নেতা মানেই হচ্ছে তার সাথে পাওয়ার যুক্ত থাকবে। এই যে আপনি অভিনেতা হতে চান, এটা আপনি ধরেন 2 দশক আগেও বলেছেন, আপনি এখনো বলছেন যে আমি অভিনেতা হতে চাই। এবং সেই অভিনয় শুরুটা যেভাবে আপনি বললেন মঞ্চ দিয়ে, মঞ্চ আপনাকে আসলে কি দিয়েছে যেটা ক্যামেরা দিতে পারেনি, বা ক্যামেরা আপনাকে কি দিয়েছে যেটা মঞ্চ দিতে পারেনি? প্রথম কথা হচ্ছে, বারবার 2 দশক বলতেছেন আপনি। আপনার আমি বয়স বাড়াইতেছি না, বয়সের বিষয়। হ্যাঁ আমি বয়সটা আমি বলছি না, আমি যেটা সত্যটা বলতে চাচ্ছি, আমি জাস্ট শুরু করেছি, আমি একটা দুটো স্টেপ দিয়েছি। 2 দশক বলছি, আপনি হলেন যে ধরেন আপনার অভিনেতা, আপনি যেটা বলছেন, কিন্তু হতে চাওয়া থেকে আপনার ওই যে আপনি ইউ আর বিং হাম্বল, দ্যাটস ফাইন, আই আন্ডারস্ট্যান্ড। আমার কাছে আমি যখন আজ এই পাশে দাঁড়িয়ে আমি যখন হলো যে মানে গুনবো, তখন আমি ওই আপনার যে পরিশ্রম অধ্যবসায় যেটা আপনি চেষ্টা করছেন, আমি কিন্তু সেটাও আমি হলাম যে কাউন্ট করব। আমরা যখন বলি যে আচ্ছা ও তো 2 ঘন্টা গান গাইবে, আমরা কি তাকে 2 ঘন্টার জন্য পে করি, 2 ঘন্টার জন্য রেসপেক্ট করি না? 2 ঘন্টার এই গানের জন্য তার যে হলো যে আমার 12 থেকে 15 বছর, তার জন্মের পর থেকে যত তালিম নেওয়া লেগেছে, যত ক্লাস করা লেগেছে, যত রাগে উঠানো লেগেছে, যত রকম তার অভিজ্ঞতা আছে, সবকিছু মিলে কিন্তু সেই পেমেন্টটা পায়, সেই সম্মানটা পায়, সেই অ্যাকনলেজমেন্টটা পায়। তো আমি 2 দশক এই কারণে বলছি, কিন্তু ওই যে ওই 2 ঘন্টা ফিল আপ করার জন্য 6 মাসও প্র্যাকটিস করেনি এমন অনেকে ফুলফিল করার জন্য দাঁড়ায় আছে সিরিয়ালে। ওইটা তো হলো সময়ের ঘোড়া, ওই যে সময়ের ঘোড়া 2 ঘন্টা পুরা করতে পারলেই হয়। এখন দেখেন সময়ের ঘোড়া, ওই যে আপনি বললেন, কিন্তু হলো যে লম্বা রেসের বাজি, হয়তো সে একটা পোলো জিতে গেল, 2টা জিতে গেল, ঠিক আছে, একটু ফেমাসও হইলো, সবাই বললো আরে অমুক পনিটা দেখেছো, বা এটা ওরকম হয়েছে, কিন্তু দিন শেষে আসলে ওই ঘোড়াটাই টিকে যায়, যে ঘোড়াটা আসলে কনসিস্টেন্সি থাকে, সেই ঘোড়াটাই টিকে যায়, যাকে প্রত্যেকবার রেস কোর্সে এসে মানুষ দেখে যে না, এটা আগের বছরে যে কনসিস্টেন্সি ছিল, এই বছরের কনসিস্টেন্সিটাও আছে। হঠাৎ করে আচানক হলো যে তার পারফরমেন্স এনহান্স করে নাই, আবার ড্রপও করে নাই। এক্স্যাক্টলি। তো সেই কনসিস্টেন্সিটা খুব জরুরি। Thank এবং you. যে কোনো অভিনয় বলি আমি, যে কোনো আর্ট ফর্মের জন্য আমার মনে হয়, কেউ কবিতা লিখুক বা আবৃত্তি করুক, কেউ নাচ করে মানে নৃত্য যেটা, কেউ গান গায়, কেউ অভিনয় করে, কেউ আঁকে, যত ধরনের আর্ট ফর্ম আছে, আমি মনে করি কনসিস্টেন্সি ইজ দ্য কি। এটা Exactly. আমার ব্যক্তিগত Truth, বিশ্বাস, truth. বাকিটা তো আমি বলতে পারবো না। তো এই জন্য 2 দশক বলে আপনাকে। না, আমি বুঝছি। আমিও মানে যে কারণে বলছি যে আমি অনেক দূর হেঁটে আসছি, ব্যাপারটা এমন না। আমি স্টার্ট করেছি, আপনি আরো আমি অনেক দূর যেতে চাই। হ্যাঁ, যেখানে শুরু করেছি, যে প্রসঙ্গে বলছিলেন মঞ্চে আপনাকে, আপনি তো অভিনেতা হতে চাইছেন, তারপর আপনি হলো যে মঞ্চে কাজ করছিলেন যখন, তখন আপনি করছি না, যখন এখন আমি করি, হ্যাঁ তখন করছিলেন, তাও হলো যে যখন করতেছিলেন আপনি, তখন হলো যে আপনি ভাবছিলেন যে আমার ক্যামেরাতে আমি কাজ করতে চেয়েছেন, মানে ক্যামেরার সামনে কেউ ডাকছে না বলে আপনার আক্ষেপও হয়েছে। তো আমার প্রশ্নটা ওই জায়গায়, যদি হলো যে সেই চোখ বন্ধ করে সেই শাহেদ আলীকে জিজ্ঞেস করি যে মঞ্চ কি দিতে পারলো না আপনাকে, যেটা আপনি ক্যামেরার কাছে চেয়েছেন? এবং হলো যে প্রথম বিষয় যেটা হচ্ছে যে আমাদের এখানে একটা ভুল কনসেপশন আছে যে মঞ্চ কি দিল, এত বছর থিয়েটার করলাম, এত বছর করলাম, কি দিল থিয়েটার,
কি পেলাম থিয়েটার থেকে? আমি আপনাকে ইন্টারাপ্ট এমন একটা করবো না, না আমি এটা ইন্টারাপ্ট করবো। আমার কাছে পাওয়া মানেই হলো যে আরো অনেক নন মনিটারি ভ্যালু যেটা আর কি, সেটারও আমি অনেক পাওয়া আমি কাউন্ট করি। আচ্ছা সেটা হ্যাঁ, এই তো included। অনেকের আক্ষেপের কথা বলছি আমি, হ্যাঁ। আপনার বোধের বিষয়টা বলছি না। অনেকেরই আক্ষেপ আমি শুনি যে এত উৎসব করলাম, এত ইয়ে করলাম, এত কষ্ট করলাম, কি পেলাম থিয়েটার কোটা? বাট আমি যেটা বুঝেছি, আমার বুঝে থিয়েটার না কোনো পাওয়ার জায়গা না। থিয়েটার হচ্ছে নিজের অ্যাবিলিটি ওয়াইজ দেওয়ার জায়গা। আপনার কি সামর্থ্য আছে, যতটুকু আছে আপনি ততটুকু থিয়েটারে দিবেন। ধরেন শাহরুখ খান থিয়েটার করছে একটা টাইমে, তার যতটুকু দেওয়ার ওই সময় সে দিছে, বাকিটা সময় তার যেখানে দেওয়ার সে দিতে গেছে। সে বুঝে গেছে আমার এখানে না দিয়ে অন্য জায়গায় দিলে মনে হয় বেশি প্রোডাক্টিভ হবে। আমাদের চার্লস ডিকেন্স থিয়েটার করতেন, উনি একটা সময় থিয়েটারে দিয়েছেন, দেওয়ার পরে একটা সময় উনি সাহিত্যে দিয়েছেন। হ্যাঁ। আমি এক্সাম্পল হিসেবে বলছি, আমাদের গ্রুপে আমার একটা বন্ধু ছিল থিয়েটার করতো, শাহেদ ইকবাল নাম। ও আমাদের বিভিন্ন প্রোডাকশানে ওর অনেক কিছুর ইনপুট দিয়েছে বিভিন্ন টাইমে। ও কখনো লিখতো, কখনো অভিনয় করতো, ও ডিরেক্টরিয়াল বিষয়ে ওর কনসেপশন ছিল, অনেক কিছু করতো। বাট ব্যক্তি জীবনে সে ডাক্তার ছিল। সে একটা টাইম পর্যন্ত MBBS করে সে একটা সময় সে বাইরে চলে যায়, বিদেশে চলে যায়। সেখানে তার যেখানে দেওয়ার সেই তার ক্রিয়েটিভ ইনপুটগুলো সেই সব জায়গাতে সে এখন দিচ্ছে, যে মেডিকেল ফিল্ডটাতে বা যে এখন হ্যাঁ, কাজ করে। হ্যাঁ, হ্যাঁ। কিন্তু যখন সে থিয়েটারে কাজ করত, যখন আমাদের দলে কাজ করত, আমরা কিন্তু তার ইনপুটটা ফিল করতাম। মানে ও যে নাই আজকে, অন্য অনেক ধরেন সবাই তো আর যোগ্যতা সম্পন্ন মানুষ হয় না, অনেক অযোগ্যদের ইনপুটও কিন্তু থিয়েটারের মধ্যে থাকে। তো যার ধরেন কোথাও কোনো জায়গা নাই, কোথাও আড্ডা দেওয়ার জায়গা নেই, কেউ পাত্তা দেয় না, কোথাও কোনোখানে কোনো ইয়ে নেই, 6 বারে ম্যাট্রিক পাস করছে, 7 বারে ইন্টারমিডিয়েট পাস করছে, ধরেন এমন অনেক মানুষ আছে না, তার খুব খায়েশ সে একটু অভিনেতা হবে বা নেতা হবে বা পার্সোনালিটি হবে, এরকম লোকরাও তো থিয়েটারে আসে, তাদের ইনপুট দেয়, ওই ইনপুটে থিয়েটার ওই রকম হয়। এবং ওই যে এইরকম বললাম যে যাদের নাম প্রথমে, তাদের ইনপুটে কিন্তু থিয়েটার সেই জায়গায় দাঁড়ায়। তো একজনের অ্যাটাচমেন্টে যখন আপনার দেওয়ার একটা লেভেলের যোগ্যতা থাকবে, এখন আপনি দিয়ে যখন ওই জায়গাটা চেঞ্জ করবেন, সেই জায়গাটা যখন চেঞ্জ হবে, তখন তার ফল আপনিও তো ভোগ করবেন। ধরেন একজন ক্রিয়েটিভ মানুষ যে যখন একটা থিয়েটার দলে তার প্রোডাক্টিভ ইনপুট দিচ্ছে, ধরেন একটা সময় ঢাকা থিয়েটারে সেলিম আল দিন স্যার, নাসির ইউসুফ বাচ্চু, হুমায়ুন ফরিদি, আফজাল হোসেন, সুবর্ণ মুস্তফা, রাইসুল ইসলাম আসাদ, জহিরুদ্দিন পিয়ার, এরকম অনেক নাম, আমি সবার নাম বলতে পারছি না এই মুহূর্তে হয়তো, এরা ইনপুট দিয়েছিল ঢাকা থিয়েটার। ওই সময় ঢাকা থিয়েটার সেই জায়গায় নিয়ে মানে ছিল, শুধু বাংলাদেশে না উপমহাদেশে বলবো। তো তাদের ইনপুটের ফল তো তারা পেয়েছে, তারা যেরকম দিয়েছে প্রত্যেকেই কিন্তু যার যার জায়গায় সেরকম একজন মহিরুও হয়েছেন, আমি যে নামগুলো বললাম। তো আপনি যখন প্রোডাক্টিভ ইনপুট দেওয়ার যোগ্যতা সম্পন্ন মানুষ হবেন, তার রিটার্ন আপনি পাবেন। থিয়েটারের ইকুয়েশন এটা, যদি আপনি না হন, আপনি যদি নেগেটিভ ভাইবের মানুষ হন, আপনি ওই নেগেটিভ জিনিসই দিবেন, ওইটা রিটার্ন আপনি আপনার মতো করে পাবেন। থিয়েটারের ক্ষেত্রে বুঝাতে পারছি, অন্য মিডিয়াম ক্যামেরা বা ফিল্মের ক্ষেত্রে বলছেন, আমি থিয়েটারে কোনো জিনিস না পেয়ে এই মিডিয়ামে আসছি ব্যাপারটা এমন না। আমার আসলে থিয়েটারের কর্মকাণ্ডের বাইরে অভিনেতা হিসাবে নিজেকে আরও অন্য মিডিয়ামে দেখার প্রচণ্ড আকাঙ্ক্ষা ছিল। যখন আমি ধরেন এই যে আপনাকে একটা টাইমের কথা বললাম, যখন আমি টেলিভিশনে বা সিনেমায় তো কোথাও কাজ করতে পারি না, শুধু মঞ্চে অভিনয় করি, তো মঞ্চে তো অভিনয় করে টাকা পাওয়া যায় না, তখন আমি কণ্ঠ অভিনয়, হ্যাঁ তখন আমি ভয়েস অভিনয় করতাম এবং ওইখান থেকে টাকা পেতাম। যে বাসায় যে টাকাটা অ্যাজ এন এডি দিয়ে দিতাম বাসা খরচের জন্য, বাকি টাকাটা আমি বন্ধুবান্ধব নিয়ে আমরা সময় কাটাতাম। মানে ওই বন্ধুবান্ধবদের ফান মজার সময় যেটা, সেটা আমরা ওই টাকা দিয়ে আমি করতাম। এবং একটা দীর্ঘ সময় আমি ভয়েস দিয়ে অভিনয় করে গেছি আসার আগে। তখন আমি আরেকটা ডাইমেনশন অভিনয়ের খুঁজে পেয়েছি ভয়েস দিতে দিতে, যে একজন অভিনেতা, যে বললাম আপনাকে যে জরাগ্রস্ত হয়ে গেছে, সে দাঁড়াতে পারছে না, নড়তে পারছে না, সে ডেলিভারি দিতে পারছে না, এরকম একটা টাইম, সেই সময় কিন্তু
ওই অভিনেতা চাইলে কণ্ঠে অভিনয় করতে কণ্ঠ পারে। অভিনয় করতে আমি পারবে। শ্রদ্ধেয় খালেদ খানকে দেখেছি, উনি যে তার দুরারোগ্য অসুখে উনি মারা গেছেন, শরীরের একদম চরম শেষ সময় যখন সে হুইল চেয়ারে তাকে বসিয়ে দেওয়া হয় মাইক্রোফোনের সামনে, তখনও সে তার গলা দিয়ে আওয়াজ বার হচ্ছে না ঠিকঠাক মতো, ভেঙে ভেঙে আসছে, তখনও সে চেষ্টা করছে একটা চরিত্র হয়ে কথা বলার, সেই তার ভিতরের যে আকাঙ্ক্ষাটা অভিনেতা হিসেবে সেটা প্রকাশ করা, সেই জিনিস আমি আবিষ্কার করেছি তখন ইয়েতে, যে একজন অভিনেতা কোনোভাবে যদি না পারে, তার যদি চেহারা না থাকে, তার যদি বডি সাপোর্ট না করে, কোনো কিছু দিয়ে না হয়, তার ভয়েস দিয়েও সে অভিনয়ের চেষ্টা করে যায়। সেই জন্য খালেদ খান এত বড় শিল্পী, এরকম এই ধরনের শিল্পী হতে পারাই তো অনেক সাধনার ব্যাপার। তো আমি নিজের সাধনার আরেকটা ওয়ে পেয়েছিলাম এইভাবে। তখন মনে হচ্ছে না, আমার টেলিভিশনের যে বিশাল যে দর্শক আছে তাদের কাছেও যেতে হবে। আমি একটা অভিনেতা আসি, করি, খাই, আমার নামে না চিনুক, আমার চেহারায় চিনতে হবে। আমি তো চেহারা দিয়েও তো পারবো, আমি যে দেখি কি করি, আমার যেন দেখলে এখনো গ্রামগঞ্জে যখন যাই লোক হয়তো নামটা হয়তো অনেকেই জানে না, হ্যাঁ, কিন্তু আপনাকে তো দেখছি ওই যে হ্যাঁ, আমাকে এটা গ্রামগঞ্জের লোকরা বলে, টেলিভিশন এটা পারে, টেলিভিশনে সেই ইয়েটা টেলিভিশনে করলাম। ফিল্মে করার যে আকাঙ্ক্ষাটা ছিল সেটা হচ্ছে, ধরেন মঞ্চ, টেলিভিশন, অন্যান্য ভয়েসে যেখানে যাই করি, সেটার একটা সার্টেন লিমিট আছে দেখার বা শোনার বা বোঝার। কিন্তু ফিল্মের স্ক্রিনে আমি যতটুকু, তার থেকে সবসময় আমাকে বড় দেখাবে। নিজেকে নিজের থেকে বড় দেখতে অনেক ভালো লাগছে, ইচ্ছা করতো খুব যে আমাকে আমার থেকে বড় দেখতে হবে। ধরেন আমাকে যত ছোট করে দেখ, আমি 100 জনের মধ্যে দাঁড়ায় আছি, তাও আমাকে অনেক বড় দেখা যাবে, আমি অরিজিনাল যা তার থেকে বড়, কিন্তু তো আমার থেকে আমার প্রতিবিম্ব বড়, এটা অনেক আনন্দের বিষয় অভিনেতার জন্য, ওইটা আমার দেখতে ভালো লাগছে। বিজ্ঞাপনের কথা যদি বলেন, বিজ্ঞাপনে একটা বিজ্ঞাপন যদি হিট করে, সেটা যে কোনো ফিল্মের হিটের থেকে অনেক বেশি ইম্প্যাক্টফুল হয়। হ্যাঁ, এইটা আমি বিজ্ঞাপন করতে যেয়ে বুঝে গেছি, বেশি মানুষের কাছে পৌঁছায়, অনেক বেশি মানুষের কাছে, অনেক দিন টিকেও থাকে, আলোচনা হয়, অনেক হয়, হ্যাঁ, রেফারেন্স হিসেবে বারবার আসে। যেটা আপনার একটা বিজ্ঞাপন আপনি কাউকে যদি দেখান, আপনি একটা সিনেমা দেখাতে চাইলে বলবো, ভাই প্লিজ আমি ব্যস্ত আছি। আমাদের মার্কেটিং ক্লাসে প্রচন্ড পরিমাণে হলো যে বিজ্ঞাপন আমাদের দেখতে হয়েছে শুধুমাত্র এই ধরে ধরে বিখ্যাত। আমার যখন কোনো কিছু case study। কাউকে দেখানোর সুযোগ থাকে, বিজ্ঞাপন দেখানো অনেক সহজ। দেখো ভাই, শুধু খুব অল্প সময়ে একটা তাই, হলো যে এর মধ্যে অ্যাক্টিংও দেখা যাচ্ছে, আপনি এবিলিটি বোঝা যাচ্ছে, এভরিথিং ইজ কম্প্যাক্ট। আমার মনে হয়েছে যে অনেক অল্প সময়ের মধ্যে অনেক কিছু অনেক বেশি মানুষের কাছে ইম্প্যাক্টফুললি পৌঁছানো যায়। দেন আমি তখন বিজ্ঞাপনে কাজ করছি। আমি অন্যান্য মিডিয়ামের জায়গায় বললাম, কোনোটার থেকে কোনো কিছু না পেয়ে কিন্তু অন্য কোনোটা না করা না। না এটাই হ্যাঁ, আমি বারবার প্রশ্ন করে আমাকে এক্সপ্লেনেশন দিতে হচ্ছে এই কারণে, কারণ আমি জানতে চাচ্ছি যে একটা মানুষের হলো যে মানে থাকে না যে একটা প্রত্যেকটা মাধ্যমের এক একটা জায়গায় একটা ক্ষুধা থাকে। এই যে লক্ষ্যর কথা আমাদের হচ্ছিল যে এটা আমার গোল বা আমার একটা অবজেক্টিভ, এই সময় আমি এটা অর্জন করতে চাই, অ্যাচিভ করতে চাই। তো সেই স্থান থেকে আর কি আমি প্রশ্নটা করেছি যে ক্যামেরা আপনাকে কি দিয়েছে, মঞ্চ আপনাকে কি দিয়েছে, বা আপনি কি দিয়েছেন। আমার যেটা অ্যানসার, আমি অ্যাকচুয়ালি যখন আমি থাকবো না তখন আমি থাকতে চাই। হ্যাঁ, ওটাই শেষ কথা হলো যে যখন আমি করে যাই, এবং আমি বললাম না যে আমার ওই অনাগত দর্শকদের জন্য কাজ করি। আমি এখনকার দর্শকদের কাছ থেকে জন্য যে কাজগুলি করছি, এটার জন্য আমি টাকা পাচ্ছি, আমি ওই টাকাটা দিয়ে সংসার চালাচ্ছি। এবং কিছু যারা অল্প কিছু দর্শক, খুব বেশি না, যারা আমাকে পছন্দ করছেন, এটা আমার বোনাস। এটা আমি তাদের কাছ থেকে এই প্রণোদনাটা নিয়ে মরছি, মানে মৃত্যুর আগে, যে তারা বলছেন আপনি ভালো কাজ করেন, আপনার ভালো লাগে, এইটা হচ্ছে আমাকে নগদ পাওয়া। কিন্তু বাকি সব কিছু কিন্তু বাকি, ধরেন আমার সব পুরা কিন্তু বাকির কথা। ওই সময় যারা দর্শক দেবে, ওখান থেকে আমি কোনো টাকাও পাবো না, বা আমার নাতিপুতিরাও কোনো টাকা পাবে না, বা আমার নাতিপুতিরা এক ধরনের হয়তো বা প্রশংসা পাবে, একটা প্রেইজ পাবে, যে না হয় যদি তারা ওটা গুরুত্ব দেয়, তাদের কাছে থাকে কোনো, বা যদি আসলেই কোনো ইয়ে রাখে যে ঠিক আছে আমার নানা একজন ছিল। হ্যাঁ, যেমন আমি কিন্তু কোনো অ্যাওয়ার্ড যদি পাই নাই এখনো, যদি কখনো পাই অভিনয়ের জন্য, আমি এটা আমার বাথরুমে রেখে দিব, আমি চিন্তা করছি। হ্যাঁ, কারণ বড় বড় অ্যাক্টর যারা আছে, হ্যাঁ, তারা সব তো ড্রয়িং রুমে সাজায় রাখে, দেখবেন যেগুলো খুব সুন্দর করে সাজায় রাখে। হার্ডলি ধরেন তারপরে তার ছেলে বা তার মেয়ে রাখবে, হার্ডলি, যদি খুব ভালো ছেলে মেয়ে, তারপরে কেউ কি রাখবে ওই অ্যাওয়ার্ডগুলি সাজায়? কিন্তু ওটা তো বার্ডেন হয়ে যাবে একটা সময়, তো বার্ডেন হয়ে একসময় তো ফেলে দিবে ভাই।
তো এটা আমি পেয়ে কেন ফার্স্ট আমি বাথরুমে রেখে এটা ইয়ে করলাম যে ভাই এটা টয়লেটে রাখা জিনিস, আমার যখন খুব ইয়ে লাগবে, আত্মতৃপ্তির দরকার হবে, এবং প্রপার শান্তির দরকার হবে, ওইটার দিকে তাকে আমি এক ধরনের আত্মতৃপ্তি পাবো। এছাড়া আমার অ্যাওয়ার্ড কোথায় কাকে কোন তৃপ্তি দিবে? সো অ্যাচিভমেন্টের জায়গা থেকে সমস্ত পরবর্তী যে অ্যাচিভমেন্টগুলি আছে না, সবই কিন্তু বাকি, না টাকা, না সম্মান, না ভালোবাসা। শাহেদ ভাই, আমার এই আড্ডা তো আসলে শেষ করতে মন চাচ্ছে না। আমি দুর্দান্ত সময় কাটালাম, আড্ডা দিলাম। আমরা প্রায় মানে আড্ডা আরো দেবো হয়তো, কিন্তু রেড কার্পেট উইথ জেরি আসলে বাধ্য হয়ে এখানে আমাকে শেষ করতে হবে। That's কিন্তু great. তার আগে আমি জানতে চাইবো যে আপনি দর্শকদের উদ্দেশ্যে এবং আমাদেরকে বলবেন যে এই মুহূর্তে যে ক্রমাগত পরিবর্তনশীল গোলের মাঝখানে এই মুহূর্তে আপনার লাস্ট গোল কি, সেটা বলেই হলো যে আমরা অনুষ্ঠানে সমাপ্তি টানবো। শান্তিতে মরতে চাই। এখানে যেই সময়টা আমরা পার করছি, সামনে যে সময় আসতেছে, জানি না আমাদের কোন জায়গায় নিয়ে যেয়ে দাঁড় করাবে। যদি মৃত্যুর সময় একটা পরিতৃপ্তি নিয়ে মরতে পারি যে না, অনেক কিছু ভালো হচ্ছে, মানুষের ভালো হচ্ছে, ভালো লাগবে তখন। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের এখানে রেড কার্পেট উইথ জেরিতে আসার জন্য, আমাকে আপনাকেও সময় দেওয়ার ধন্যবাদ, জন্য। আপনাকেও ধন্যবাদ অনেক। আমি আসলে অনেক নিজের মনের কথা অনেক সহজ করে বলতে পেরেছি। আমি অ্যাকচুয়ালি ক্যামেরার সামনে খুব শেখি অর্থে বলছি 5 4 3 2 1 0 অ্যাকশন। ওই রোলিং ক্যামেরা ছাড়া আমার অনেক আনইজি লাগে যে কোনো ক্যামেরার সামনে, কিন্তু আমার আজকে ফিলটা হয়নি আসলে। থ্যাংক ইউ সো মাচ। আমরা ট্রাই করি আমাদের এখানে যারা অতিথি আসেন তাদেরকে একটু কমফোর্টেবল ফিল করাতে, এবং অনেক জায়গায় ধরেন আমাদের ইন্ডাস্ট্রিতে কি হচ্ছে সেগুলো নিয়ে কথা হয়, কিন্তু আমার মনে হয় যে আমাদের মধ্যে একটু রুট কজগুলো নিয়ে কথা বলা দরকার। তো সামটাইমস অনেকে হয়তো এটাকে বোরিং ভেবে নেয়, ভাবে যে খুব একটা মাসালা কিছু হচ্ছে না, কিন্তু স্টিল আই ওয়ান্ট টু টক অ্যাবাউট দিস ইস্যুস, এবং আমি চাই যে হলো যে ইস্যুগুলো নিয়ে আমরা কথা বলি, অ্যাড্রেস করি, এবং একটা সমাধান আসলে আসুক, এবং শিল্পী এবং শিল্পের ভালো হোক। এবং হ্যাঁ, এইটা কিন্তু একসময় কিন্তু ডকুমেন্ট থাকে। আপনার এই টাইমটা আপনারা যে আমরা ফেস করছি, এটা ধরেন আজ থেকে 100 বছর পরের জেনারেশনের জানার তো সুযোগ নেই। এইটা তখন হলো যে কি ছিল, মানে এই ব্যাপারগুলো নিয়ে যে কথা বলছি কি ছিল, ওটা তো রিসার্চ R&D তে আমার থেকে যাচ্ছে, আমার ডকুমেন্টেশন হিসেবে থেকে যাচ্ছে। আশা করি। আবারও ধন্যবাদ। দর্শক, আমরা শুনলাম অভিজ্ঞতা, সংগ্রাম, অর্জন, অনেক ধরনের গল্প শাহেদ আলীর কাছ থেকে। আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য, আমাদের আড্ডায় অংশগ্রহণ করার জন্য। আপনারা কিন্তু ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই সাবধানে থাকবেন। দেখা হবে অন্য কোনো দিনে, অবশ্যই জেরির সাথে এবং অন্য কোনো টপিকে। ততক্ষণ বিদায়।